আমরা স্যার প্রশ্নটা শুনবো। আমরা প্রথমেই আমাদের এই কোর্সের এর আগে আমাদের একটি ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। আমরা আজকে এই কোর্সের একটি সংক্ষিপ্ত ওভারভিউ দেখে আসবো আমাদের এই কোর্সে আমরা কি শিখবো। আমাদের এই কোর্সের বিষয়বস্তু ছিল ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এবং গ্রাফিক ডিজাইন। কোর্সটিতে যা যা থাকবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, বেসিক কম্পিউটার, এমএস উইন্ডোজ, এমএস পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইন, ইমেল এবং ইন্টারনেট এবং কুইজ টেস্ট থাকবে। এখানে হচ্ছে আমরা একটু সংক্ষেপে বিস্তারিত দেখে আসি এই কোর্সে আমাদের কি কি থাকবে। এটা আমাদের বিস্তারিত প্ল্যান এই কোর্সের। বেসিক কম্পিউটারে থাকবে হার্ডওয়্যার পার্টস এবং অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা, প্রাথমিক ধারণা, অর্থাৎ একটি কম্পিউটার চালানোর জন্য আমাদের কি কি হার্ডওয়্যার দরকার হবে। সফটওয়্যার সম্পর্কে ধারণা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, কম্পিউটার ওপেন করা এবং শাটডাউন করা। এমএস উইন্ডোজ সম্পর্কে ধারণা থাকবে, স্লিপ করা, লক করা, হাইবারনেট করা, টাইম সেটিং করা, ডেট সেটিং করা, সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার আনইনস্টলেশন, কম্পিউটার ইউজার ক্রিয়েট এবং ডিলিট, কম্পিউটার ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট এবং ডিলিট অথবা পাসওয়ার্ড পরিবর্তন করা, মাউস দিয়ে কিবোর্ড চালানো অথবা কিবোর্ড দিয়ে মাউস চালানো, ফোল্ডার ক্রিয়েট করা, ডিলিট করা, রিনেম করা, কপি পেস্ট, ফোল্ডার অর ফাইল শো করা, হিডেন করা, ফাইল এক্সটেনশন শো এবং হিডেন করা, ফাইল অর ফোল্ডার সার্চ করা উইন্ডোজের মাধ্যমে, আপডেট অন অর অফ করা, ডিসপ্লে রেজোলিউশন ইনক্রিজ করা, ওয়ালপেপার এবং স্ক্রিন সেভার। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ড। এই বিষয়টি আমরা আপনাদের জন্য নতুন সংযোজন করেছি এখানে। কারণ হচ্ছে অনেকে হয়তো ফ্রিল্যান্সিং করতে চাইবেন কিন্তু বেশিরভাগেরই হয়তো থাকবে না কম্পিউটারের কোনো ধারণা। সেই ক্ষেত্রে ন্যূনতম এমএস ওয়ার্ডের একটু প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখতে চাই। সেজন্য এখানে কার্ড, transitions with sound, without sound, slide transition, mouse click or automatic, content animation for every item, text or slide preview, স্লাইড শো প্রিভিউ এবং এটাকে সেভ করা ফাইনালি পিপিটিএক্স ফরম্যাটে অথবা পিপিএসএক্স অর্থাৎ প্রেজেন্টেশন ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে, যেটা আমাদের প্রয়োজন। এবং আমরা একটি প্রজেক্ট আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আপনাদের সামনে আমরা দেখাবো যে আমরা পাওয়ার পয়েন্ট তো শিখলাম, এখন একটা প্রজেক্টও আমরা তৈরি করব। এরপর হচ্ছে ইমেল এবং ইন্টারনেট, কিভাবে একটা নতুন ইমেল অ্যাড্রেস ওপেন করব। তাই এটা আপনারা সবাই জানেন, send an email to another email থেকে আরেকটা ইমেল পাঠানো মানে হয়তো আমরা অনেকে জানি না। ফাইল অ্যাটাচমেন্ট ফ্রম কম্পিউটার ড্রাইভ or file attachment from Google Drive, email signature, email body, Google search procedure এবং ব্রাউজার সেটিং। এরপরে থাকবে গ্রাফিক ডিজাইন, সেখানে আছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ। এরপরে হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যেটা করব সেখানে টুলস আছে অনেকগুলো, সেই টুলগুলো পরিচিত করাবো এবং ফটোশপও টুলস আছে এবং ফাইল সেভ ইন ফটোশপ মোড, জেপিজি মোড, পিডিএফ মোড, রাউন্ড সার্কেল, ট্রায়াঙ্গুলার বক্স, ফিল কালার, লাইন কালার, অবজেক্ট মুভমেন্ট, অবজেক্ট অ্যালাইনমেন্ট, অবজেক্ট অপাসিটি মানেটা আমরা সবাই কম বেশি বুঝি, অর্থাৎ কোনো জিনিস হালকা অথবা গাঢ় করা। এবং আমরা 3টা প্রজেক্ট করব আপনাদেরকে নিয়ে, একটা লোগো ডিজাইন করব, একটি টি-শার্ট ডিজাইন করব এবং একটি ব্যানার ডিজাইন করব। এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখবার পরে আমরা এই 3টি প্রজেক্ট
করবার মাধ্যমে আমাদের এই সেশনটি শেষ হবে। এরপরে আমরা চলে যাব ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। সেখানে থাকবে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, টাইপস অফ ওয়ার্কস অ্যাভেলেবল ইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, টাইপস অফ ইকুইপমেন্ট, আমাদের কি কি ইকুইপমেন্ট দরকার হবে আমাদের ফ্রিল্যান্সিং কাজ করবার জন্য, কোয়ালিফিকেশন, ব্যক্তিগত কি কোয়ালিফিকেশন থাকতে হবে, বাইরের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, হাউ টু কালেক্ট আর্ন মানি ইন মাই পকেট ফ্রম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের নাম কি কি, তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ ওয়ার্কস স্পেসিফিক এক্সপার্টিস বেসিস অন আওয়ার ট্রেনিং অফ দ্য ট্রেনিং। অর্থাৎ ধরে নিন আপনি, উদাহরণস্বরূপ যদি বলি এম এইচ রক্তিম, উনি মার্কেট প্লেসে কাজ করবেন। ওনার ব্যাকগ্রাউন্ড এবং ওনার এক্সপার্টিজের উপর বেস করে ফ্রিল্যান্সিং মার্কেট থেকে উনি কোন ধরনের কাজ করবার জন্য উনি উপযুক্ত, সেটা ওনার সাথে আমরা ফর এক্সাম্পল আমরা ডিসকাশন করব। এরকম করে আমরা কয়েকজনের সাথে ডিসকাশন করে ব্যাপারগুলো একটু সহজ করে দিব আপনাদেরকে। এরপর হচ্ছে হোয়াট আর দ্য স্টেপস টু আর্ন মানি ফ্রম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আয় করবার জন্য ধাপে ধাপে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে সে বিষয়গুলো এখানে আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। হাউ টু রাইট এ ফ্রুটফুল অফার লেটার, হাউ টু কালেক্ট এ রিভিউ অ্যান্ড রেটিং ফ্রম বায়ার, কনভারসেশন মডেল উইথ বায়ার, অর্থাৎ একজন বায়ারের সাথে ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে যে ধরনের কথাবার্তা বলতে হয়েছে বা বলতে হয় সেই রকম একটি প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, সেরকম একটি মডেল আপনাদেরকে দেখানো হবে। তো আপাতত এই হচ্ছে আমাদের এই কোর্সের সামারি। এখন আমরা আপনাদের মুখ থেকে শুনবো কেউ একজন কিছু বলতে যাচ্ছে না, কাইন্ডলি আনমিউট করে বলুন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্যার এই কোর্সটা কতদিন নাগাদ হবে, মানে কয় মাস হবে? এটা আমাদের টার্গেট আছে আমরা 10টি ক্লাস করব, 10টি ক্লাস করব আমরা। আর ডেইলি যে ক্লাসগুলো করব ওইগুলোর কি রেকর্ডিং পাবো কোথায়, মানে রেকর্ডিং ভিডিও? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই রেকর্ডিংটা আমাদের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট আছেন তাদের ইমেইলে প্রতিটা ক্লাসের ভিডিও তাদের ইমেইলে আমরা ইমেল করে দিব। ঠিক আছে স্যার। আমাদের এর আগে আমরা আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস করেছি, এর আগে গত 28 তারিখে। ওই ক্লাসের রেকর্ডিং আমাদের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট আজকে উপস্থিত আছেন তাদের ইমেইলে অলরেডি আমরা ইমেল করে দিয়েছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আজকে আমাদের এখানে দুই ধরনের মানুষ উপস্থিত আছেন। এক ধরনের হচ্ছেন আপনাদের এখানে এক ধরনের উপস্থিত আছেন যারা আমাদের অলরেডি রেজিস্টার্ড স্টুডেন্ট এবং নট রেজিস্টার্ড স্টুডেন্ট। অর্থাৎ রেজিস্টার্ড স্টুডেন্ট বলতে যারা আমাদের ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন ফিস দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। আর যারা রেজিস্ট্রেশনও করেননি, ফর্ম ফিল আপও করেনি, রেজিস্ট্রেশন ফিসও দেননি, তারাও আজকে যুক্ত আছে, অনেকেই যুক্ত আছেন। তো তাদের জন্য আজকে ক্লাসটাই তারা পাবেন। এরপরে যদি ওনারা আগ্রহ বোধ করেন বা মনে হয় যে আমাদের সাথে ওনারা থাকবেন, তাহলে ওনারা আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে আমাদের সাথে পরবর্তী ক্লাসে যুক্ত হতে পারবেন। আর আমরা এই কোর্সটি বিনামূল্যে করাচ্ছি। আমরা এই কোর্সের জন্য কোনো কোর্স ফি নিচ্ছি না, শুধুমাত্র 105 টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে নেওয়া হচ্ছে। এটা একটা স্ক্রিনিং প্রসেস, অর্থাৎ আমাদের এখানে যারা যুক্ত হবেন তারা আসলে এই কোর্সটি করতে চাচ্ছেন কিনা অ্যাটলিস্ট এইটুকু আমাদের জানা প্রয়োজন। যিনি 105 টাকা রেজিস্ট্রেশন ফিস দিয়ে যুক্ত হবেন আমরা তাদের জন্য সিটের ব্যবস্থা রাখবো এবং তাদেরকে আমরা পরবর্তী ক্লাসগুলি ব্যবস্থা করব। আর যিনি রেজিস্ট্রেশন ফিস দিবেন না, আমরা তো কোনো ফিস নিব না, ট্রেনিং ফিস নিব না, তার মানে বোঝা যাবে যে তিনি আসলে কোর্সটি করতে আগ্রহী না। স্যার মানে যারা ক্লাসটা করেনি আপনাদের মনিটরে অথবা মোবাইলের অপশনে আপনারা দেখবেন, জি আমাদের মোবাইলে অথবা মনিটরের স্ক্রিনে দেখবেন হ্যান্ড রেজের অপশন আছে। আমরা যারা যখনই কথা বলার প্রয়োজন হবে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজের ওই বাটনটায় ক্লিক করবেন, আমরা তাকে বলার সুযোগ দিব। হুট করে বললে আসলে ক্লাসটা ডিস্টারবেন্স তৈরি হবে, আপনাদেরই ক্ষতি হবে। জি বলুন। স্যার যারা মানে এখন করেনি ক্লাসটা
তারা কি নেক্সট করতে পারবে? আপনার এখন করে মানে এই কোর্সটা শেষ হওয়ার পর? তাদের কথা বলছেন? না স্যার, মানে এই কোর্সটা শেষ হওয়ার পর আবার কি কতদিন পরে হতে পারে কোর্সটা? এটা আমাদের প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করবে, সময়ের উপরে ডিপেন্ড করবে। আমরা এই কোর্সটা ফ্রিতে আয়োজন করতেছি, তো এটা আমাদেরও একটু সময়ের ব্যাপার আছে। তো এটা আসলে ফিক্স করে বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করব রিসেন্ট আরো একটা কোর্স আয়োজন করার। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। আমরা তাহলে মূল পর্বে চলে যাই, বেসিক কম্পিউটার। এখানে এমন কেউ কি আছেন, হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, যিনি কম্পিউটার সম্পর্কে একেবারেই কিছু জানেন না? আছে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে কম্পিউটার সম্পর্কে একেবারেই কিছু জানেন না, কখনো কম্পিউটার ব্যবহার করেননি অথবা ব্যবহার করলেও খুব সীমিত আকারে ব্যবহার করেছেন? তাহলে আমরা তাকে শেখাবো, তো বাকি সবাই অটোমেটিক সহজে ধরতে পারবেন। কেউ হ্যান্ড রেজ করেনি, তার মানে সবাই কম্পিউটারে খুব অভিজ্ঞ আছেন এখানে। হায়াতি নূর হ্যান্ড রেজ করেছেন। জি, আপনার মাইক্রোফোন আনমিউট করতে পারেন। হায়াতি নূর, মেহেদি খান, দুর্জয় সত্তার, তিনজনই মাইক্রোফোন আনমিউট করতে পারেন, বলুন। কিবোর্ড, মাউস, মনিটর এবং এরপরে আরেকটি থাকে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের ভেতরে থাকে সিপিইউ, মাদারবোর্ড, তারপর সিডি রম, ডিভিডি রম, তারপরে সেখানে থাকে পাওয়ার সাপ্লাই। এগুলো সিস্টেম ইউনিটের ভেতরে থাকে, বাইরে থেকে দেখা যায় না। তারপরে থাকে র্যাম, থাকে হার্ড ডিস্ক। এই বিষয়গুলি সিস্টেম ইউনিটের ভেতরে থাকে, অর্থাৎ যদি ল্যাপটপ হয় তাহলে বিষয়গুলি ল্যাপটপের কিবোর্ডের নিচে থাকে। আর যদি ডেস্কটপ কম্পিউটার হয় তাহলে বিষয়গুলি থাকে মনিটরের পাশে অথবা টেবিলের নিচে যে বক্সটি থাকে সেটার ভেতরে। মনিটরে আমরা মনিটর দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা আসলে বলার কিছু নাই। আমরা বলে যে কিবোর্ড আমরা সবাই চিনি, মাউস আমরা সবাই চিনি, আমরা সিস্টেম ইউনিটের ভিতরে কি থাকে সেটা একটু দেখি। মাদারবোর্ডে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সহজ। এখানে আপনারা দেখুন, আমরা এই মাদারবোর্ড থেকে ওপেন করি, খেয়াল করে দেখুন এখানে অনেক কিছু আছে। আমরা একটু বড় করে নিই। এই যে জায়গাটা, এখানটায় থাকে হচ্ছে, আমি একটু ঘর করে দেখাই। এই যে ঘরটুকু দেখছে, এটা আপনার একটা বিস্কিট তো থাকে, একটা কথা শিখার দিই যে সিপিইউ পাশের বক্সটা আসলে সিপিইউ না। এই ছবিটাকে নিই, ছবিটা আর একটু বড়। এই যে দেখুন এখানটায় আপনারা দেখতে পাবেন এই যে জিনিসটা আছে, এখানটায় হচ্ছে সিপিইউ বসানো থাকে। আমাদের তাহলে জানা দরকার সিপিইউ জিনিসটা কি। আমরা এখানে লিখি সিপিইউ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট একটা বিস্কিটের মতো, এই যে ইন্টেল কোর i7, আমরা বলি যে কোর i7 এর পিসি, মানে হচ্ছে আমাদের সিপিইউটা কোর i7, এবং সেই কোর i7 জন্য মাদারবোর্ডটাকেও এরকম সাপোর্টিভ হতে হয়। এখানে দেখবেন যে ছোট ছোট পিনের মতো আছে অনেকগুলো, যে প্রথম ছবিটার উপরে আপনারা যদি দেখে থাকেন, প্রথম ছবিটার উপরে ছোট ছোট অনেকগুলো পিন, যেটা কিনা মাদারবোর্ডের মধ্যে থাকে। এই যে এই অংশটা, এখানে সিপিইউটা বসানো আছে তাই দেখা যাচ্ছে না। এই ছবিতে এই যে প্রসেসর যেটা, এই সিপিইউ যেটা, এই সিপিইউটা বসানোর আগে মাদারবোর্ডের মধ্যে এরকম ছোট ছোট পিনের মতো থাকে, পিনের মধ্যে সিপিইউ এর নিচের দিকটা এরকম হবে, ঠিক এরকম। এই ছবিটা দেখুন, অনেকগুলি পাতের মতো আছে ছোট ছোট। এই পয়েন্ট গুলো এই ছবির এই পিনের উপরে বসে। এটা থাকে মাদারবোর্ডে,
আর আগের ছবিতে যেটা থাকে যে এই যেটা এটা হচ্ছে গিয়ে আপনার আপনার সাথে যেটা থাকে এটা হচ্ছে থাকে সিপিইউ এর নিচে। এই সিপিইউটা এখানটায় বসানোর পর এটা একটা জিনিস দেখা যাচ্ছে গোল ব্যাটারির মতো। এটা হচ্ছে কম্পিউটার বন্ধ থাকা অবস্থাতেও কম্পিউটারের সময় এবং ঘড়ি যাতে নষ্ট না হয়, সময় এবং ঘড়ির তারিখ যেন ঠিক থাকে, সেজন্য এই ব্যাটারিটি সবসময় সচল থাকে। এটা যদি পুরাতন হয়ে গিয়ে থাকে তাহলে কম্পিউটারের ঘড়ির সময় বারবার ঠিক করতে হয়। এখানে এই যে অংশগুলো এখানে লেখা থাকে পাশে, যেমন এই যে এখানে একটি স্লট আছে, এখানে আরেকটি স্লট, এখানে দুটি স্লট দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে র্যাম এর স্লট। র্যাম কেমন আমরা একটু দেখে আসি। র্যাম কেমন? র্যাম চ্যাপ্টা একটা বিস্কিটের মতো, ওয়েফারের মতো। আমরা ওয়েফার চিনি এই দিকে। আমরা এগুলো যারা এই বিষয়গুলো জানি তাদের কাছে বিষয়গুলি পুরাতন, যারা নতুন তারা দেখে রাখুন। এই বিষয়টি হচ্ছে র্যাম। এটা কম্পিউটারের এই মাদার বোর্ডের এই স্লটগুলিতে বসানো হয় এবং খেয়াল করে দেখবেন দুই পাশে দুটি ক্লিপ আছে। এই ক্লিপে এই র্যামটি আটকানো থাকে যাতে খুলে না যায়। এরপরে হচ্ছে আমাদের এই যে অংশটা, এগুলো আমরা মনিটরের সিপিইউ এর মানে আমাদের সিস্টেম ইউনিটের বাইরে থেকে দেখতে পাই। একটায় আমাদের অডিও, একটায় অডিও রিসিভিং পোর্ট জমা থাকে, যুক্ত হয় মাউস, কিবোর্ড, তারপরে মনিটরের পোর্ট, সব এগুলো আমাদের এই পাশটায় এসে যুক্ত হয়। এটা আমাদের সাইট। আমরা ওখানে গেলে আমরা আবার আরেকটা ভিডিও দেখতে পাবো। আমরা কেসিং দেখি। কম্পিউটার যদি বলি তাহলে এই যে এই বাক্সটাকে বোঝাবে। এই বাক্সের ভেতরে যা যা আছে সবগুলি মিলে হচ্ছে সিস্টেম ইউনিট। আপনারা মনিটরের পাশে যে বাক্সটি থাকে সিস্টেম ইউনিট, সেটাকে একবার যদি ওপেন করেন তাহলে এইরকম অনেক কিছু দেখতে পাবেন, যেখানে সিডি ডিভিডি রম থাকে, একটু বড় করে দেই, ফ্যান থাকবে ঠান্ডা করবার জন্য, পাওয়ার সাপ্লাই থাকবে, হার্ড ডিস্ক থাকবে, ভিডিও কার্ড, অডিও কার্ড, এই বিষয়গুলি সেখানে থাকবে। আমার মনে হয় এই বিষয়ে আমরা আর বিস্তারিত না গিয়ে পরের টপিকে চলে যাই। সফটওয়্যার বিষয়, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে বোঝায় হচ্ছে আমরা কম্পিউটার চালু করলে কম্পিউটার ওপেন হবার সময় নিজে নিজে কিছু কাজ করে। যেমন আমরা বলি উইন্ডোজ 10, উইন্ডোজ 13, উইন্ডোজ 16, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, এই শব্দগুলি আমরা জানি। তো উইন্ডোজ কোনটা? আমরা কম্পিউটার চালু করার পরে নিজে নিজে কিছুক্ষণ কাজ করার পরে কম্পিউটারের স্ক্রিনে এইরকম একটি পর্দা চলে আসে, যেটা আমরা কম্পিউটার ওপেন করবার পরে এইরকম স্ক্রিনটি আমরা দেখতে পাই। এই অবস্থায় আসার আগ পর্যন্ত কম্পিউটার নিজে নিজে কিছু কাজ করে। এটা হচ্ছে উইন্ডোজের ফাংশন। উইন্ডোজের বিষয়টিকে আমরা যদি একটা লাইনে বলি, কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে অনেক রকম ট্রেন আসে। এক এক ট্রেন এক এক কাজ নিয়ে এক এক উদ্দেশ্যে চলে যায়, কিন্তু কমলাপুর স্টেশনটা হচ্ছে প্ল্যাটফর্ম। উইন্ডোজটা হচ্ছে কম্পিউটারের প্ল্যাটফর্ম, যে কিনা অন্যান্য সফটওয়্যার কাজ করবার জন্য কম্পিউটারকে প্ল্যাটফর্ম হিসেবে রেডি করে রাখে। যেমন আমরা দুই ধরনের কম্পিউটার আমরা জানি, একটা হচ্ছে উইন্ডোজ পিসি আর একটা হচ্ছে অ্যাপল পিসি। অ্যাপলে যেটা হয়, আমরা মোবাইলের সাথে যদি তুলনা করি তাহলে বুঝবো, যেমন অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন, এই বিষয়টা আমরা সবাই চিনি যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই। অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম, আইফোন অর্থাৎ অ্যাপল ফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে আরেক ধরনের অপারেটিং সিস্টেম। ঠিক এইরকম কম্পিউটারের ক্ষেত্রে ওরকম দুই রকম অপারেটিং সিস্টেম আছে। উইন্ডোজ হচ্ছে
এক ধরনের অপারেটিং সিস্টেম, আর আরেক ধরনের পিসি আমরা জানি অ্যাপল পিসি অথবা ম্যাক, সেইখানে ব্যবহার করা হয় সাধারণত লিনাক্স। আমরা এই অপারেটিং সিস্টেমটার নাম আমরা সবাই কম বেশি জানি, লিনাক্স, উবুন্টু। আমরা আপনাদেরকে লোগোটা একটু দেখিয়ে আনি। লিনাক্স অপারেটিং লিনাক্স লোগো, এই লোগোটা আপনারা দেখবেন, এটা হচ্ছে লিনাক্স এর অপারেটিং সিস্টেমের লোগো। উবুন্টু সেটা হচ্ছে আরেকটি উবুন্টু লোগো, এটা লিনাক্স এর মতোই, আর এটা হচ্ছে অ্যাপল পিসিতে সাধারণত ব্যবহার করা হয়। দুইটার অপারেটিং সিস্টেম আলাদা হওয়াতে দুইটার মধ্যে সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আলাদা আলাদা হয়। আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, সেখানে আপনার উইন্ডোজে এমএস ওয়ার্ড আপনার ব্যবহার করতে চাইলে আপনি পারবেন না। সেক্ষেত্রে লিনাক্স সাপোর্টে আপনার এমএস ওয়ার্ড আলাদা পাওয়া যায়, সেটা ব্যবহার করতে হবে। আমরা এখন এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে উইন্ডোজ। আমরা উইন্ডোজের লোগোটাও দেখি। এই হচ্ছে আমাদের উইন্ডোজের লোগো। আমাদের সংক্ষেপে দুইটা শব্দ মনে রাখলেই হবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে কোনগুলো? এই উইন্ডোজ সিস্টেমে আমরা চিঠিপত্র লিখবার জন্য এমএস ওয়ার্ড ব্যবহার করি, হিসাব নিকাশ ব্যবহার করবার জন্য আমরা এক্সেল ব্যবহার করি, প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। এইগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ছবির জন্য ফটোশপ ব্যবহার করি, ইন্টারনেটের জন্য গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। এই সমস্ত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটার ওপেন করা, শাটডাউন করা, এটা খুবই সহজ। পাওয়ার প্রেস করলে কম্পিউটার ওপেন হয়ে যায়। শাটডাউনটা একটু দেখিয়ে রাখি। স্টার্ট বাটনটা আমরা এখন শাটডাউন করছি না, তাহলে আমাদের এই কাজটা ইন্টারাপ্ট। আমাদের পরের টপিক হচ্ছে এমএস উইন্ডোজ। এর মাঝখানে আমরা একটু ফিডব্যাক নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা হ্যান্ড রেজ করে কোশ্চেনটা। মার্টিনো, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা বললাম? না স্যার। ধন্যবাদ। আমরা আমাদের পরের টপিক হচ্ছে এমএস উইন্ডোজ স্লিপ, লক, হাইবারনেট। এটা হচ্ছে আপনার এই যে শাটডাউন বাটনটি আছে তার পাশেই আরো অনেকগুলি অপশন আছে। স্লিপ করলে আমাদের এই কম্পিউটারটি এখানে স্লিপ হয়ে যাবে, অর্থাৎ যা যা অ্যাপ্লিকেশন চালু আছে সবগুলো চালুই থাকবে, শুধু কম্পিউটারটি স্লিপ হয়ে যাবে। লক, লকের ব্যাপারটাও ঠিক তাই। আপনার কম্পিউটারে যা যা অ্যাপ্লিকেশন চালু আছে, হয়তো এই মুহূর্তে আপনার উঠতে হবে কিন্তু আপনি কোনো কাজ বন্ধ রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কম্পিউটার লক হয়ে যাবে কিন্তু সব প্রোগ্রাম চালু থাকবে। লগ আউট হচ্ছে আপনি আপনার কম্পিউটারের ফাংশনগুলি বন্ধ করার জন্য সময় পাচ্ছেন না, আবার লক করতেও চাচ্ছেন এবং সব প্রোগ্রাম ওপেন করতে চাচ্ছেন। অনেকগুলি অ্যাপস আপনার চালু আছে, অনেকগুলি সফটওয়্যার আপনার চালু আছে, সেক্ষেত্রে আপনি লগ আউট করলে কম্পিউটার নিজে নিজে সবগুলো অ্যাপ্লিকেশন বন্ধ করে দিবে এবং আপনার কম্পিউটার লক করে দিবে। রিস্টার্ট আমরা কবে জানি? রিস্টার্ট দিলে কম্পিউটার বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে। হয়তো আপনার ওই ইসের মতোই, স্লিপের মতোই, তবে এক্ষেত্রে এটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি কম্পিউটার নিয়ে সবকিছু আপাতত বন্ধ রাখতে। সে ভিতরে যদি ল্যাপটপ হয় তাহলে আপনারা জানেন যে ল্যাপটপের ব্যাটারি কনজাম্পশনের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে হাইবারনেট দিলে কম্পিউটার করে কি তার ইন্টারনাল যে ফাংশনগুলি চালু রেখেছে সেই ফাংশনগুলি সে সব আপাতত থামিয়ে রাখে যাতে ব্যাটারি কনজাম্পশন কম হয়। টাইম সেটিং, টাইম সেটিং করবার জন্য আমরা যাব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এই যে এখানে ক্লক এবং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এখানে যাব, গিয়ে তারপরে দেখবেন ডেট এন্ড টাইম, সেট দ্য ডেট এন্ড টাইম, এখানে ক্লিক করব। করলে একটি ডায়লগ বক্স আসবে, ডেট এন্ড টাইম। এখান থেকে আমরা চেঞ্জ ডেট, সেখান থেকে আজকে দেখা যাচ্ছে 3 তারিখ, 3 তারিখকে আমরা 4 তারিখ করে দিতে পারি। 9টা 52 বাজতেছে, আমরা 10টা 52 করে দিতে পারি এবং ওকে করে দিই। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে জানুয়ারি 4, 10টা 52। আসলে এটা তো ভুল,
ওকে করে দিলাম। আমরা টাইম সেটিং চেঞ্জ করে দিয়েছি। এখন আমাদের টাইম সেটিং আবার পরিবর্তন করা দরকার। আমরা করব কি, আবার যাব কন্ট্রোল প্যানেল, ক্লক এন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম এন্ড ডেট, চেঞ্জ দ্য ডেট এন্ড টাইম। এখান থেকে 3 তারিখ এবং 10 কে করে দিব 9। ওকে করব এবং ওকে করব। এভাবে আমরা টাইম সেটিং চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে ডেট সেটিং। ডেট এবং টাইম আমরা একই সাথে দেখালাম কিভাবে চেঞ্জ করতে হবে। সফটওয়্যার ইনস্টলেশন। সফটওয়্যার ইনস্টলেশন করবার জন্য আমাদের করতে হবে কি, একটি যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটি আমাদের মনিটরে আগে ওপেন করতে হবে, অর্থাৎ সেই ফোল্ডারটি আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটা আমরা কি করব, আমরা আমরা স্ক্রিনে একটি সফটওয়্যার দেখাচ্ছি, দেখুন ইংলিশ টু বাংলা ডিকশনারি। সেখান থেকে ধরুন আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করবো। এক্ষেত্রে বলে রাখি, সাধারণত সেটআপ লেখা যেই ফাইলটি থাকে সেটি থাকে ইনস্টল করার ফাইল, এবং একটু খেয়াল করবো শেষে .exe আছে কিনা। আমি যদি লিখে দেখাই, এটা হচ্ছে .exe, লিখবো সেই ফাইল শেষে exe লেখা আছে কিনা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মনে ফাইলটিতে exe লেখা আছে কিনা সেটা আমরা দেখব। দেখে আমরা করব কি, সেই ফাইলটিকে আমরা ক্লিক করব। আমার মনিটর আপনারা দেখতে পাচ্ছেন? মনিটরটি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা একটু আগে বলেছি যে .exe ফাইল আমরা দেখবো যে এই ফাইলটা .exe কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি setup.exe, এটাতে আমরা ডাবল ক্লিক করব। করলে কম্পিউটার প্রকৃতি এই ফাইল, এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করবে। এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলে রাখি, ইনস্টলেশনের প্রসেসে সাধারণত নিজের কিছু করার নাই, শুধু নেক্সট 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 এই নেক্সট নেক্সট দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, শুধু নেক্সট নেক্সট আর ওকে বলে দিতে হয়, তাহলে তো ভাবার কিছু নাই। এখানে ভাবার বিষয় আছে। নেক্সট নেক্সট বার আগে একটু পরে তারপরে নেক্সট দিবেন। সেখানে যদি কোনো কিছু অপশন ওকে কিংবা ক্যান্সেল করার বিষয় হয়, যতটুকু আপনি বুঝতে পারেন ততটুকু বুঝে আপনি নেক্সট দিবেন। এখানে কিছু করার নাই, আমরা নেক্সট দিচ্ছি, এখানেও নেক্সট দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে সফটওয়্যারটি কোথায় ইনস্টল হচ্ছে, নেক্সট, আবার নেক্সট, এবং এখানে বলছে যে ইনস্টল করবো। ওকে, না, সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। বলতে চাচ্ছে যে হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, এখন ক্লিক ফিনিশ টু এন্ড দা সেটআপ, ফিনিশ করে দিলাম। আমাদের এই কম্পিউটারে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এই সফটওয়্যারটি খুঁজে পাবো কোথায়? এখানে প্রোগ্রাম, অল প্রোগ্রামসে গিয়ে আমরা সফটওয়্যারটি খুঁজে পাবো। এই যে বাংলা ডিকশনারি, ডিকশনারিটা ওপেন হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বলেছিলাম যে এই যে ডিকশনারিটা ওপেন হয়েছে, মানে ফাইলটা ওপেন করতে চাচ্ছে। আমরা ওদের শর্ত মানি নাই, যার কারণে ওরা আমাকে ওপেন করতে দিচ্ছে। আপনারা দেখেছেন ইয়েস এবং নো এর একটা ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমরা যেহেতু ওর শর্ত একসেপ্ট করি নাই, তাই আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে দিচ্ছে না। এখন আমরা যদি এটাকে আবার আনইনস্টল করতে চাই, তাহলে কি করব? আবার আসি, স্টার্ট মেনুতে যাব, কন্ট্রোল প্যানেলে যাব,
আনইনস্টল প্রোগ্রাম এখানে যাব এবং খুঁজবো যে ওই সফটওয়্যারটি যেটা আমরা এইমাত্র ইনস্টল করলাম ওটা কোথায়। এই যে এখানে লেখা আছে টেকনোসিস বাংলা ডিকশনারি 1.0.0, এটাকে সিলেক্ট করব এবং আনইনস্টলে ক্লিক করব। করলে এবং ইয়েস করলে তখন এই সফটওয়্যারটি সে আনইনস্টল করবে। তাহলে আমরা জানলাম সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা কোথাও যেতে হবে না, শুধু সফটওয়্যারটি ওপেন করে আমরা exe ফাইল করলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল শুরু হবে এবং নেক্সট 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 আমরা ক্লিক করে দেব। তাহলে আমরা যাব কোথায়, কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল প্রোগ্রাম, সেখানে গিয়ে সেখান থেকে আমাদের পছন্দের যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই সেটা সিলেক্ট করে এই আনইনস্টলে ক্লিক করতে হবে। তাহলে আনইনস্টল প্রসেস শুরু হবে। এখানে বলছে আনইনস্টল কমপ্লিট, যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা এটা ক্লোজ করে দিই এবং এটা ক্যান্সেল করে দিই। আমরা এই দুটি জিনিস দেখলাম। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে এই বিষয়গুলো দেখানো হচ্ছে, তাই আজকে আবার একটু সংক্ষেপে দেখাচ্ছে। কম্পিউটার ইউজার ক্রিয়েট এবং ডিলিট, এটা কি করব আমরা, এই যে এখানে স্টার্ট বাটন ক্লিক করলেই এটা আমরা ওই ইসে চলে যাব কন্ট্রোল প্যানেল গিয়ে এখানে দেখেন ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, করে অ্যাড অর রিমুভ ইউজার অ্যাকাউন্ট, অ্যাড এ ক্লিক করব, করে এখানে আমরা নিচে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ক্লিক করব। ধরুন আমরা এখানে হায়াতি নূরের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখানে লিখলাম নূর অ্যাকাউন্ট। এটা দুটো অপশন আছে, স্ট্যান্ডার্ড ইউজার, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হচ্ছে যিনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অথবা পারবেন না। তো যাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে সে সফটওয়্যার ইনস্টল করতে পারবে, আর যে স্ট্যান্ডার্ড ইউজার সে সফটওয়্যার ইনস্টল করতে পারবে না। আমরা আপাতত নূর অ্যাকাউন্ট ওনাকে সফটওয়্যার করতে চাই না, এই জন্য স্ট্যান্ডার্ড ইউজার হিসেবে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। নূর অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এখানে আমরা পাসওয়ার্ড দিতে চাই, দিলাম, ধরে নিই 1 2 3 4 5। এই পাসওয়ার্ড আবার কনফার্ম করব 1 2 3 4 5। ইন সেশনে আমরা 5 লিখে রাখবো এবং ক্রিয়েট পাসওয়ার্ড। এখন যদি নূর অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে চায় তাহলে তাকে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে সে ঢুকতে পারবে। মনে হলো যে আমাদের পাসওয়ার্ড তো আরেকজন দেখে ফেলেছে, চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করব, আবার এখানে আসবে নূর অ্যাকাউন্টে, এখান থেকে আমরা ঠিক যেভাবে কন্ট্রোল প্যানেল থেকে এসেছি নূর অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে নিউ পাসওয়ার্ড ক্লিক করবো, ধরুন 54321, আবার 54321, পাসওয়ার্ড দিলাম 1, ইন্স দিলাম 1, চেঞ্জ পাসওয়ার্ড। পিকচারও আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে ধরে নিলাম ফুটবল খেলা গিয়েছে কিছুদিন আগে, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ফুটবলের ছবি দিলাম। আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারলাম, পিকচারও চেঞ্জ করতে পারলাম। আমরা চাইলে আমাদের নিজেদের ছবিও দিতে পারি। আমরা কি করবো, যে ব্রাউজ থেকে আমরা আমাদের যেখানে আমাদের ছবি আছে সেই ছবির জায়গাটা গিয়ে আমরা আমাদের নিজেদের ছবি আমরা এখানে দিতে পারবো, দিয়ে ওপেন করলে আমাদের ছবি চলে আসবে। এখন আমাদের জানা দরকার যে আমরা পাসওয়ার্ড দিয়েছি, এখন চাচ্ছি আর পাসওয়ার্ড রাখবো না, পাসওয়ার্ড থাকবে না, এক্ষেত্রে কি করবো, এই যে রিমুভ পাসওয়ার্ড এখানে যাব, দিয়ে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করব, আমাদের পাসওয়ার্ড চলে যাবে। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ডে চলে গেল, সব করলাম, আমরা এটা কেটে যাই। এখন হচ্ছে আমাদের এই ইউজারের কাজ শেষ। হায়াতিনুর আমাদের ট্রেনিং সেন্টারে এসেছিল, সে কাজ করেছে, এখন সে আবার চলে যাবে, তার অ্যাকাউন্টটাও ডিলিট করে দেওয়া হবে। তো আমরা কি করবো, আবার কন্ট্রোল প্যানেলে যাব, ইউজার অ্যাকাউন্ট, অ্যাড অর রিমুভ, এখান থেকে নূর অ্যাকাউন্ট, এখানে গিয়ে আমরা কি করব, ডিলিট দ্য অ্যাকাউন্টে ক্লিক করব। এখন একটু প্রশ্ন, অ্যাকাউন্ট তো ডিলিট করে দিব, কিন্তু নূর যেই ফাইলগুলো ক্রিয়েট করেছে সেগুলোও কি ডিলিট হয়ে যাবে না ফাইলগুলো থাকবে, এই প্রশ্নটা কম্পিউটার জিজ্ঞাসা করবে। আমরা চাচ্ছি যে নূরের তো কাজ শেষ, তার ফাইলগুলো ইমেইলে অ্যাটাচ করে বা পেন ড্রাইভে নিয়ে গিয়েছে, তাহলে
ফাইলগুলো ডিলিট করে দেওয়া যায়। আমরা করলাম ফাইলে আমরা এখানে লিখলাম সিভি অফ হায়াতিনুর, আমরা ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম, মোবাইল নম্বরটাও একটু বোল্ড করে দিলাম, এই কালারটা ব্ল্যাকই রাখলাম, ব্যাস এইটুকু থাকলো। এখন এটা আমি সেভ করে দিলাম, সেভ করে এটা আমরা কেটে দিলাম, দিয়ে আমাদের এখানে বিষয়টা কি ছিল, ফোল্ডার ক্রিয়েট করা। আমরা এখানে ফোল্ডার তো ক্রিয়েট করেছি হায়াতিনুর, কারণ ফোল্ডারের আমরা ডিলিট করব, রিনেম করব, কপি পেস্ট করব। তো আমরা যদি এই ফোল্ডারটাকে রিনেম করতে চাই, ধরে নিলাম আমাদের নামের শুরুতে দেওয়া দরকার সিভি, তাহলে কি করবো, ফোল্ডারটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে একেবারে শেষে এই পপ আপ মেনুর একদম শেষের দিকে আছে রিনেম, এখানে লিখবো সিভি হায়াতিনুর। তাহলে আমাদের রিনেম হলো। কিভাবে করব, সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, একেবারে নিচের দিকে রিনেম অপশন অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আমরা যেই নাম লিখতে চাই সেই নাম লিখে আমরা এন্টার করব, রিনেম হয়ে যাবে। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল এবং সি দিব, দিয়ে আবার কন্ট্রোল এবং ভি দিলে এটা কপি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি না, এটা আমরা যেটা কপি করে নতুন তৈরি করেছি সেটা আমরা ডিলিট করে দিব। তাহলে সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব। ডিলিট দিলে এই অপশনটি আসবে যে আসলে আপনি ডিলিট করতে চান কিনা। অনেক সময় ভুলও হতে পারে, সেক্ষেত্রে আমরা নো দিব, নতুবা ইয়েস। আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এখন এটা যা গিয়েছে কোথায়, এটা আমাদের ডেস্কটপের রিসাইকেল বিনে গিয়ে জমা হয়েছে। সেখানেও এটি সিলেক্ট করব এবং এমটি রিসাইকেল বিন ক্লিক করব, সেখান থেকেও ডিলিট হয়ে যাবে। আমরা কি দেখলাম, কপি, পেস্ট, রিনেম, ডিলিট এবং ক্রিয়েট। এখন হচ্ছে ফাইল শো করা, হিডেন করা। আমরা এই যে হায়াতিনুরের এই ফোল্ডারটি, এটা আমরা দেখাতে চাচ্ছি না, হিডেন করতে চাচ্ছি। তাহলে কি করবো, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, হিডেন করব এবং অ্যাপ্লাই এবং ওকে ওকে। দেখুন ফাইলটি ঝাপসা হয়ে গিয়েছে। এই ফাইলটি ফোল্ডারটি আবার স্পষ্ট আছে, এই হায়াতিনুরের ফোল্ডারটি অস্পষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমরা হিডেন অপশন ওকে করে রাখি না। সেটার জন্য আমাদেরকে যেতে হবে অর্গানাইজ, সেখান থেকে ফাইল ফোল্ডার অপশন এবং সেখান থেকে ভিউ, সেখান থেকে যে ডোন্ট শো হিডেন ফাইল, এটা ক্লিক করলে ফাইল এবং ফোল্ডার, তাহলে অ্যাপ্লাই এবং ওকে। দেখুন এখান থেকে হায়াতিনুরের ফোল্ডারটি হিডেন হয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। আমরা এবার এটাকে শো করতে চাইলে কি করব, আবার অর্গানাইজে যাব, ফোল্ডার অপশনে ক্লিক করে ভিউ, এখান থেকে শো হিডেন ফাইল এবং অ্যাপ্লাই এবং ওকে। এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবার প্রপার্টিজ এবং হিডেন উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে এবং ওকে। তাহলে এখানে আমাদের দুটো ধাপ। প্রথম ধাপে হচ্ছে এই ফোল্ডার অপশনে এই ফোল্ডারটিকে সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে হিডেন অপশন এনাবল করতে হবে। তারপর উইন্ডোজের অর্গানাইজে গিয়ে আমাদের ফোল্ডার অপশনের ভিউতে গিয়ে হিডেনকে ডোন্ট শো করে দিতে হবে। আমাদের হিডেন ফাইল যেগুলো আছে সেগুলো শো করবেন না। শো করবেন না বলে দিলে তখন কি হবে, আমাদের এই বিষয়গুলো আমরা শো করব না বলে রেখে আসছি। এখন যদি আমরা হিডেন করে দেখবেন যে হায়াতিনুরের সিটি ফাইল হিডেন হয়ে যাবে, দেখাই যাবে না, ভ্যানিশ হয়ে গেছে। আমরা এটাকে আবার শো করে নিয়ে আসি। এখন এখানে দেখুন, আমাদের এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম, ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশনের দেখুন যে ডট docx, এটা একটু বলে দিই, ডট docx, এই যে docx এটা হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশন। আবার এমন থাকবে ডট xlsx, এটা হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশন। এখানে আমরা এই যে ডট docx, এটাকে আমরা হিডেন করতে চাইলে আমাদের প্রথমে অর্গানাইজে যেতে হবে, ফোল্ডার অপশনে যাব, ভিউতে যাব এবং জাস্ট একটু নিচে দেখবেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল ট্যাগ দিলাম,
খেয়াল করে দেখবেন এখানে DOCX এটা চলে যাবে, অ্যাপ্লাই করব, এটা চলে যাবে। আবার যদি টিক চিহ্ন উঠিয়ে দিই, অ্যাপ্লাই করি এবং ওকে করি, তাহলে এটা চলে আসবে। আমরা এখানে সই করে রাখতে চাই, এজন্য এই টিক চিহ্ন দিব না, টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে করব। এরপর আমাদের এখানে হচ্ছে ফাইল কিভাবে আমরা খুঁজে বের করব। আমরা ভুলে গেছি যে আমাদের এই হায়াতিনুরের সিভির এই ফাইলটি কোথায় আছে, আমাদের মনে নাই। তাহলে আমরা কি করব, আমরা এটা কেটে দিই, যেহেতু আমরা ভুলে গেছি। আমরা এতটুকু জানি এটা ডি ড্রাইভে আছে, কোথায় আছে আমরা ভুলে গেছি। ওই উপরে সার্চ, এখানে গিয়ে আমরা ফাইলের নামটি লিখবো, যতটুকু আমাদের মনে আছে লিখে আমরা এন্টার প্রেস করব। সে আমাদের এই ডি ড্রাইভের সমস্ত কিছু খুঁজবে, খুঁজে যদি এই নামে কোনো ফাইল বা ফোল্ডার থাকে সেটা নিয়ে আসবে। আমরা সে খুঁজতে থাকুক, আমরা সিলেবাসটা আরেকবার একটু দেখি। উইন্ডোজ আপডেট, এখানে দেখুন কম্পিউটার কিন্তু খুঁজতেছে। এই যে এখানে গ্রিন বা লাইনটা পুরোপুরি গ্রিন হচ্ছে, ব্ল্যাক এবং গ্রে স্কেলের এই লাইনটা পুরোপুরি গ্রিন হচ্ছে, খুঁজুক। আমরা এই ফাঁকে আমাদের সিলেবাসটা দেখে আসি। উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট অন অফ, এক্ষেত্রে বিষয় হচ্ছে আমরা কিন্তু যদি প্রয়োজন হয় যে উইন্ডোজ আপডেট দিলে যদি আমাদের অপারেটিং সিস্টেম প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা আপডেট বন্ধ রাখবো। আর যদি এমন হয় যে না আপডেট নিব, আমাদের প্রয়োজন, তাহলে আমরা আপডেট অফ অন রাখবো। কোথায় পাবো এটাকে, আমরা যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখানে সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে যাব, গিয়ে সেখানে আমরা এখানে দেখেন উইন্ডোজ আপডেটের অপশনটা এখানে আছে, অটোমেটিক উইন্ডোজ আপডেট টার্ন অটোমেটিক আপডেট অন অর অফ। আমরা উইন্ডোজ আপডেট বাটনে ক্লিক করি, পরে দেখেন এখানে সেটিংস আছে, চেঞ্জ সেটিং, এখানে আমরা নেভার দিয়ে রেখেছি যে না আমরা আপডেট নিব না। কিন্তু যদি আপনার প্রয়োজন হয় যে না আপনি আপডেট নেবেন, তাহলে আপডেট ইনস্টল আপডেট অটোমেটিক্যালি ক্লিক করে এবং রিকমেন্ডেড আপডেট হু ক্যান ইনস্টল অল ইউজার ক্লিক করে আমরা যদি ওকে ক্লিক করি, তাহলে আমাদের আপডেট অটোমেটিক হতে থাকবে। এবং কোন সময় সেটা আমরা বলে দিব, এভরিডে কোন সময়। যদি আমরা চাই যে না আপডেট নিব না, সেক্ষেত্রে আমরা এটাকে নেভার করে দিব, টিক মার্ক গুলো উঠিয়ে দিব এবং ওকে করে দিব। এই হচ্ছে আমাদের উইন্ডোজ আপডেট নেওয়া অথবা না নেওয়ার পদ্ধতি। ডিসপ্লে রেজুলেশনে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি আমাদের ফাইলটি এসে খুঁজে পেল কিনা। হ্যাঁ, এখানে দুটি সার্চ আছে, একটি ফোল্ডার এবং একটি ফাইল। ফোল্ডারের নাম হচ্ছে সিভি হায়াতিনুর, ফাইলের নাম হচ্ছে সিভি হায়াতিনুর। এইভাবে আমরা আমাদের কোনো ফাইল আমরা খুঁজে বের করতে পারবো। আমরা একটু চেক করে দেখি আসলে যে ফাইলটা এখানে খুঁজে পেলো এটাই সেটা কিনা। আমরা এখানে নাম লিখেছিলাম ফাইলটার ভেতরে, হ্যাঁ এই যে সিভি অফ হায়াতিনুর, সেই নামটাই এখানে দেখাচ্ছে। পরবর্তীতে আমাদের ডিসপ্লে রেজুলেশন ইনক্রিজ এবং ডিক্রিজ, ওয়ালপেপার এবং স্ক্রিন সেভার। এটা খুব সহজ জিনিস। আমরা ডিসপ্লে রেজুলেশন বাড়াবো কমাবো, কি করবো, রাইট বাটন ক্লিক করব, স্ক্রিন রেজুলেশন ক্লিক করব, এখানে দেখুন রেজুলেশন আছে, আমরা এখানে ম্যাক্সিমাম দিয়ে রেখেছি। এটাকে আমরা চাইলে 1360 ইন্টু 768, 124 ইন্টু 768, 800 ইন্টু 600। আমাদের রেজুলেশন যদি কম হয় তাহলে আমাদের স্ক্রিনের ছবিগুলো বড় বড় দেখাবে, আর ছবি বড় হলে তখন স্ক্রিনের সবকিছু জায়গা হবে না। এবং রেজুলেশন বাড়িয়ে দিলে স্ক্রিনের রেজুলেশনও স্পষ্ট হবে এবং ছবি অনেক স্পষ্ট হবে। আমরা ম্যাক্সিমাম রেজুলেশনটাই রাখলাম এবং এখানে আমাদের দেখা যাচ্ছে 1 এবং 2। এর অর্থ হচ্ছে আমাদের এই সিস্টেমের সাথে দুটি মনিটর কানেক্টেড আছে, এই জন্য 1 এবং 2 দেখানো হচ্ছে। আপনাদের সিস্টেমে যদি এইখানে রেজুলেশন করতে চান, সেক্ষেত্রে হয়তো একটা পাবেন, 2 পাবেন না। এবং এই 2 আমরা চাইলে উপরে নিয়ে আসতে পারি,
উপরে নিয়ে আসলাম, একটু আমরা চাইলে এই পাশে নিয়ে আসতে পারি, একটু আমরা চাইলে নিচে নিয়ে আসতে পারি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমার এই মাউসটা মনিটরের কোন দিক দিয়ে নিলে দ্বিতীয় মাউসে যাবে সেটার ইন্ডিকেশন। আমার 1 এর এই পাশে 2 আছে, তার মানে আমি যদি মাউস এই ডান থেকে বাম দিক থেকে ডান দিকে নিতে থাকি তাহলে আমি দ্বিতীয় মনিটরে গিয়ে আমি মাউস পাবো। কিন্তু যদি উপরে নিতে চাই তাহলে আর মাউস এই মনিটরেই থাকবে। যদি আমি এটাকে 2 উপরে দেই, তখন যদি আমি মাউস উপরে দিতে চাই সেক্ষেত্রে আমার দ্বিতীয় মনিটরে মাউস যাবে। এখন আর সাইডে দিলে মাউস যাবে না। আমি আবার যদি সাইডে নিয়ে আসি, ওকে করি, অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার দ্বিতীয় মনিটরের মাউস কার্সর এভাবে আমি আমার মনিটরের মাউস মুভমেন্ট কন্ট্রোল করতে পারি এভাবে। ওকে, এরপরে হচ্ছে রেজলিউশন দেখলাম, ওয়ালপেপার, সেটা আমরা আরেকবার একটু দেখে আসি। ওয়ালপেপার আমরা যদিও শুরুতে একবার দেখেছি। পার্সোনালাইজ, সেখানে গিয়ে যে ডেস্কটপ ওয়ালপেপার, এখান থেকে আমাদের যেই কালারটি পছন্দ আমরা সেই কালারটি অ্যাপ্লাই করব। ধরে নিই আমরা এই হালকা নীল কালারটি পছন্দ। সেভ চেঞ্জেস, খেয়াল করে দেখুন আমাদের স্ক্রিনে এই হালকা নীল কালারটি চলে আসছে। আমরা চাই না আমাদের স্ক্রিন ব্ল্যাক থাকবে। সেভ চেঞ্জেস, আমাদের স্ক্রিনে দেখুন ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। এভাবে করে আমাদের শুধু এই কালারে যে আমরা করতে পারবো সেটা না, আমরা যে কোনো কিছুই আমরা এখান থেকে নিতে পারবো। যেমন যে উইন্ডোজ 7, এখান থেকে আরো ছবি আছে, অথবা আমার নিজের কোনো ছবি যদি অ্যাপ্লাই করার দরকার হয়, আমরা এখান থেকে ধরে নিই আমরা এখানে চলে গেলাম। আমরা এখান থেকে কোনো ফাইল আমরা এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে একটা ফাইল দিতে দেই। এখান থেকে আমরা এই ফাইলটিকে যদি ইসে করি এবং এটাকে যদি আমরা ফিট দেই বা সেন্টার করি, সেন্টার করলাম এবং ওকে করলাম। খেয়াল করে দেখুন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, সেন্টার, ফিট, ফিট। এখন দেখুন আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের এই কোর্সের যেই ব্যানারটা ছিল সেটা আমরা আমাদের মনিটরে নিয়ে আসলাম। তো আমরা মনিটরে ব্যানার ছাড়া আমাদের নিজস্ব কোনো ব্যানার ছবিও যদি হয় সেটাও আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমরা আবার এখানে ফিরে আসি। আমরা এখানে দুটি জিনিস বাদ দিয়ে গিয়েছি, মাউস, কিবোর্ড এবং অন স্ক্রিন কিবোর্ড, অর্থাৎ মাউস দিয়ে কিবোর্ড চালানো, কিবোর্ড দিয়ে মাউস চালানো এবং স্ক্রিন সেভার। এই তিনটা জিনিস আমরা পরবর্তী ক্লাসে দেখব। এটা আমরা গত ক্লাসেও দেখাইনি। এমএস ওয়ার্ড এর বিষয়টা আমরা চলে যাই। কাট, কপি, পেস্ট, এটা আমি এখানে লিখবো, আপনারা এটা লিখে রাখবেন। কাটের কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, এটা আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন। প্লাস সি, হচ্ছে ভি। কাট, কপি, পেস্ট, এই তিনটি কমান্ড আপনারা কাইন্ডলি একটু লিখে রাখবেন। আমি একটু বড় করে দিই বিষয়টাকে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, কাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, অর্থাৎ আমাদের এখানে যে কিবোর্ড থাকে এই কিবোর্ডের কন্ট্রোল প্লাস এক্স দিলে আমাদের কাট হবে। কপি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। ওকে, তো কাট, কপি, পেস্ট করবার আগে অবশ্যই আমাদেরকে এইটুকু কাট বা কপি করতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে কম্পিউটার তো বুঝবে না আসলে কাকে আপনি কাট করতে চাচ্ছেন। এরপরে হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, কালার।
ধরে নেন আমাদের এই বোল্ড শব্দটাকে আমরা বোল্ড করব, তাহলে কি করবো যে এমএস ওয়ার্ডের পরে বি লেখাটাই আমরা ক্লিক করব, অথবা কন্ট্রোল চেপে ধরে বি প্রেস করলে এটা বোল্ড হবে। ইটালিক, ইটালিক লেখাটাকে যদি আমরা ইটালিক করতে চাই, একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইটালিক লেখাটাকে যদি আমরা ইটালিক করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস আই, তাহলে ইটালিক হবে কন্ট্রোল প্লাস আই। অথবা এই উপরে অপশন থেকে এই বাঁকানো আছে যে বিষয়টি, আই বাটনে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। এখন আন্ডারলাইনটাকে আমরা আবার আন্ডারলাইন করি, একটু বড় করলাম, ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন হবে, অথবা কন্ট্রোল প্রেস করে ইউ প্রেস করলে আন্ডারলাইন হবে। ফন্ট সাইজ আমরা একটু বড় করব, এটার জন্য কিছুই না, কন্ট্রোল চেপে ধরে এই থার্ড ব্র্যাকেট কে প্রেস করলে বড় হবে, আবার কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেটের ভেতরেরটাকে প্রেস করলে ছোট হবে। খুব সহজ বিষয়, আমি মনিটরেই দেখাচ্ছি। কন্ট্রোল প্রেস করে থার্ড বাটনের বাইরের অংশটাকে প্রেস করলে বড় হবে, কন্ট্রোল প্রেস করে থার্ড বাটনের ব্র্যাকেটের প্রথম অংশটাকে প্রেস করলে ছোট হবে। অথবা এখান থেকে আমরা ক্লিক করে উপরে খেয়াল করবেন এই যে বড় হাতে দুটো এ লেখা আছে পেজ লেআউটের ঠিক নিচে, নিম্নমুখী যে অ্যারো সেটা প্রেস করলে ছোট হবে, ঊর্ধ্বমুখী অ্যারোতে প্রেস করলে বড় হবে। অথবা এখান থেকে লিখে লিখেও আমরা সেই অনুযায়ী করতে পারি, 72 ফন্ট, 14 ফন্ট, অথবা 26 সাইজ, আমরা যেই সাইজ যদি আমাদের জানা থাকে সেই সাইজে আমরা দিতে পারবো। ফন্ট স্টাইল, সেটা হচ্ছে ফন্টের ধরন, অর্থাৎ কোন ধরনের ফন্ট আমি চাই। এটা যেমন একটু মোটা, তারপরে এটা আবার একটু সিম্বলিক, এটা একটু ছোট ছোট। তো এখানে অসংখ্য রকমের ফন্ট আছে। যেই ফন্ট আমাদের প্রয়োজন, যেই স্টাইলটা আমাদের প্রয়োজন, সেই স্টাইল আমরা পছন্দ করে এখান থেকে আমরা অ্যাপ্লাই করলেই সেই ফন্টের মতো আমাদের ফন্টের স্টাইল হবে। এখন হচ্ছে আমাদের ফন্ট কালার। ফন্ট কালারটা আমরা কিভাবে চেঞ্জ করবো, এটাকে প্রথমে সিলেক্ট করব, উপর থেকে আমরা ধরে নিয়ে এটাকে রেড করব, রেড দিলাম, বললাম না রেড না, সবুজ করবো, গ্রিন, গ্রিন করলাম, আবার ক্লিক করে ব্লু, অর্থাৎ যে কালার আমাদের পছন্দ প্রথমে লেখাটাকে সিলেক্ট করব এবং কালারের এই প্যালেটে গিয়ে আমাদের যে কালার প্রয়োজন সেই কালার আমরা নিয়ে নেব। এরপরে আমরা আসি পেজ সেটআপ। এটা খুব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। আমরা যখন প্রথমে কোনো ফাইল নিব, ধরেন আমরা নতুন একটি ফাইল নিব, নিউ, নতুন ফাইল নিলাম, নতুন একটি ফাইল আসলো, এখন এই পেজটা কি সাইজে আছে আমি জানি না, তাহলে কি করবো, পেজ সেটআপে যাব, গিয়ে সাইজের অপশনে ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজ কিছু সেটআপ দেওয়া আছে। আমরা সবাই A4 শব্দটা খুব ভালোভাবে জানি, A4 সাইজ এবং লেটার সাইজ, লিগ্যাল সাইজ, এই তিনটা সাইজ আমরা অ্যাটলিস্ট জানি। আমাদের প্রয়োজন A4 সাইজ, আমরা A4 এ ক্লিক করব, পৃষ্ঠাটা তাহলে এখন A4 আছে আমরা জানলাম। তারপরে হচ্ছে আমাদের কি বিষয়, এই সেটআপের ভেতরে এই বিষয়গুলি মার্জিন এবং ওরিয়েন্টেশন। এটাকে আমরা সাইজ নিলাম A4। এখন আমার জানা দরকার এটার মার্জিন আমি একটু বেশি নিব, চারদিকে আমার আধা ইঞ্চি কম থাকবে, বেশি নিব না, কম নিব, হাফ ইঞ্চি করে থাকবে চারদিকে, তাহলে ন্যারো এই যে লেখা আছে হাফ ইঞ্চি, এটা ঠিক করবো। অথবা যদি আমার প্রয়োজন হয় একটু অন্যরকম বেশি থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি উপরে আমার প্রয়োজন মতো দিতে পারি, এখানে 2 ইঞ্চি থাকবে, বা 2 না 5 ইঞ্চি থাকবে। ধরা যাক আপনি এটাকে একটা স্টাম্প প্রিন্ট করবেন, উপরে 5 ইঞ্চি ছাড়তে হবে, 5 ইঞ্চি চেক করে দিয়ে আমি যখন ওকে করব, তখন আমি লিখতে চাইলে লেখাটা শুরু হবে স্ক্রিন থেকে 5 ইঞ্চি নিচে গিয়ে। এই দেখুন আমরা একটু ছোট করে দিলাম পৃষ্ঠাটাকে, দেখুন লেখাটা হয়েছে 5 ইঞ্চি নিচে গিয়ে। এরপরে হচ্ছে মার্জিন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা হচ্ছে পৃষ্ঠাটা লম্বাটে থাকবে না আড়াআড়ি হবে, এই বিষয়টা আমরা এখান থেকেই দেখাই, পেজ লেআউট, ওরিয়েন্টেশন, এই পোর্ট্রেট, এই ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হলে পেজটা আড়াআড়ি হয়ে যাবে,
এখানে যে পৃষ্ঠাটা একটু আড়াআড়ি হয়ে গেছে, আর পোর্ট্রেট দিলে পৃষ্ঠাটা লম্বা আকারে থাকবে। তো আমরা এমএস ওয়ার্ডের এই বিষয়গুলো জানলাম। এখন আমরা চলে যাব পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে যাবার আগে আমি উপস্থিত যারা আছেন তাদের মধ্যে জিজ্ঞাসা করবো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা। আমরা নতুন আরেকটি সফটওয়্যারে যাবার আগে এই সফটওয়্যারে এখন কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি বলবেন। এমএস ওয়ার্ড এবং আমাদের উইন্ডোজ বিষয় যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে দেখলাম, এই বিষয়গুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। আয়তিনুর, আপনি পারবেন এই যতগুলো এখন দেখানো হলো? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ভেরি গুড। এর মধ্যে কোনো কিছুকে নতুন ছিল যে আপনার আগে দেখা হয়নি? না স্যার। কোনো কিছুই নতুন না, সবই আগে দেখা ছিল। জি স্যার, কিন্তু ভুলে গেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আমাদের ফেসবুক পেজটা একটু দেখিয়ে রাখি, তারপরে আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাব। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা আমাদের ফেসবুক পেজে লোড হতে হচ্ছে আমরা আমাদের প্রশিক্ষক জনাব মোহাম্মদ আল মামুন সাহেবের সাথে আমরা একটু পরিচিত হয়ে আসি। জনাব আল মামুন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কাইন্ডলি আপনি আপনার পরিচয়টা আমাদের সবার উদ্দেশ্যে একটু দিবেন। আমি একটু সংক্ষেপে ওনার পরিচয়টা বলে রাখি। উনি একজন কলেজের লেকচারার এবং শিক্ষকতা পেশায় উনি আছেন। শিক্ষকতা ওনার পছন্দের বিষয় এবং ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বিষয়ে ওনার বিগত প্রায় ৮-১০ বছরের অভিজ্ঞতা আছে এবং উনি ফ্রিল্যান্সিং নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষণ দিয়ে থাকেন। বাকি কথা আমরা জনাব আল মামুনের কাছ থেকেই শুনছি। প্লিজ। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি আমাদের ভিডিও দেখলেন, ক্লাসে থাকলেন, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না। কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু আসলে আপনি কাজটা শুরু করতে পারবেন না। তো যাই হোক, যেহেতু আজকে একটু সময়ে বেশি লেগে গেছে আমাদের, জয়েনিং এর দিক থেকে আমাদের একটু সময় ক্ষেপণ হচ্ছিল, তাহলে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে আমরা পাওয়ার পয়েন্টের বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। মামুন সাহেব, হ্যাঁ, হ্যাঁ, আমার বলেন। কথা শোনা যাচ্ছে? আমি একটু বলতে চাচ্ছি, হ্যাঁ, আমরা আজকে 10, 10:30 পর্যন্ত ক্লাস নেওয়ার কথা ছিল। শুরুতে যুক্ত হওয়ার জন্য আমরা মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করেছি। তো এখন আমরা একটু উপস্থিত যারা আছেন তাদের একটু মতামত নিই। আমরা কি এই ক্লাসটা আরো কিছুক্ষণ লম্বা করব নাকি আজকে এখানে শেষ করব? হ্যাঁ, এটা খুব ভালো হয় যে সবার একটু পরামর্শ নিলে, বা সবাই আরো হয়তো 15-20 মিনিট কন্টিনিউ করতে পারবে কিনা। জি স্যার, করতে পারেন। সবারই কি একই মত? আমরা আরো 10 মিনিট আমাদের এই ক্লাসটা লম্বা করব। আর আমরা একটু হ্যান্ড রেজ করব। Hand raise- একটু রেসপন্স করলে ভালো হয়, কারণ আমরা বুঝতে পারি যে আসলে একটু সময় আমরা আরো কিছু সময় ক্লাস চলবে কিনা। আচ্ছা মামুন সাহেব, তাহলে আমি একটু আমাদের জি স্যার। আহ, প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা ওনাদেরকে একটু বলে দেওয়া দরকার। মানে উদ্দেশ্যর চাইতে বড় বিষয় হচ্ছে ওনারা পরবর্তীতে আমাদের সাথে কোথায় যোগাযোগ করবেন সেটা একটু দেখানো দরকার। ঠিক আছে মামুন সাহেব, হ্যাঁ, 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 আমি তাহলে একটু দেখাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি। এখানে আমাদের এই প্রতিষ্ঠানটি মূলত হচ্ছে ওয়েবসাইট
এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার সাপোর্টিভ বিজনেস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করি। এখানে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন, কল অ্যাট 01992700467, এটা আমাদের কাস্টমার সার্ভিসের একটি নম্বর। এছাড়া আপনাদের এই কোর্সের ফ্রি কোর্স যেটা, সেটার ব্যানার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা ictsoftpd.com, এটা আপনাদের মেসেঞ্জারে এখানে আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সে থেকে পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, আমরা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইআরপি সফটওয়্যার, তারপরে ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার ট্রেনিং, ইটিন এবং কোম্পানি অ্যাকাউন্টস, অর্থাৎ প্রফেশনাল কোম্পানি অ্যাকাউন্টস। তো এক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটের ঠিকানাটি আপনাদের মেসেঞ্জারে অলরেডি আমি দিয়েছি। এই জুমের যেখানে আপনারা এখন যুক্ত আছেন গুগল মিটে, সেখানে আপনাদেরকে দেওয়া আছে। এবং আমাদের সার্ভিসগুলি নিচে আছে, ইআরপি সফটওয়্যার, ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার কল সার্ভিস আছে আমাদের, ট্রেনিং এট হোম, গ্রাফিক ডিজাইন, ইন্টারনাল অডিট, ডাটা এন্ট্রি সার্ভিস, এক্সেট্রা আরো অনেক কিছু আছে। আমাদের কোম্পানি ইনফরমেশন যদি আপনাদের একটু বলি, মেসেজ অফ ফাউন্ডার আমার সম্পর্কে এখানে বলা আছে, our mission হচ্ছে step forward a nation with youth force to achieve sustainable development in virtual world। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জাতিগতভাবে সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আমরা আমাদের টেকনোলজিতে সত্যিকার অর্থে কিন্তু ওইভাবে টেকনোলজি আমাদের সাথে আছে, কিন্তু আমরা টেকনোলজি ওইভাবে ব্যবহার করি না। শুধু মোবাইল হলে গান শুনি, ইউটিউব চালাই, মেসেঞ্জার চালাই, এইটুকুই। তো কোনো প্রফেশনাল কোনো কাজ আমরা করতে পারি না। এখানে আমাদের কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, এগুলি আমরা আপনাদেরকে আগামী ক্লাসে আবার বলবো। আমি একজন প্রফেশনাল পার্টলি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এখানে সংক্ষিপ্ত বিস্তারিত দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা admin@www.ictsoftpd.com। আমাদের গ্যালারিতে কিছু আছে, কিছু ছবি দেওয়া আছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিছু প্রতিষ্ঠানে স্পন্সর করা হয়েছিল, কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছিল একটি নাট্য দলকে। এখানে সেই ছবিগুলো দেখতে পাচ্ছি ডানে এবং বামে, এবং মাঝখানে ছবিতে দেখতে পাচ্ছি বেসিসের উনি হচ্ছেন কি কনভেনর ছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাদেরকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বেসিস সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে। এবং এখানে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, আপনারা বাসায় যখন ইসে করবেন, প্র্যাকটিস করবেন, অর্থাৎ টাইপিং প্র্যাকটিস করবেন, আমাদের ওয়েবসাইটে একটি আছে, সেটা আমাদের এখানে দেওয়া নাই, আমাদের ওয়েবসাইটে আমরা সেটা হিডেন করে রেখেছি, আমরা আপনাদেরকে লিংক দিয়ে দিব। সেই লিংকে গেলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আপনার টাইপ প্র্যাকটিস করার জন্য একটি সফটওয়্যার আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে রেখেছি, সেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পাবেন এনি টাইম। যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা লিংকটি দিয়ে দিব। লিংকটি আপনাদের স্টোর করার জন্য হবে না, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যতবার প্রয়োজন ততবার আপনারা ওই টাইপ মাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আমাদের এই কোর্সের উদ্দেশ্য সম্পর্কে মোহন সাহেব কিছুক্ষণ আগেই বললেন, আমাদের এই কোর্সটি একেবারেই ফ্রি, এখানে আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না। আপনাদের শুধুমাত্র স্ক্রিনিং প্রসেস হিসেবে যেন ক্লাসে ডিস্টারবেন্স না হয়, যারা আসলেই কোর্সটি করতে যাচ্ছেন তাদের কাছ থেকেই রেজিস্ট্রেশন ফিকে নেওয়া হচ্ছে। তো মামুন সাহেব, হ্যাঁ তাহলে আপনি পাওয়ার পয়েন্টটা তাহলে শুরু করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে এই 12টা বা 13টা ক্লাস আমরা যে ক্লাসগুলো নেই, এই কোর্সটা শেষ হয়ে গেলেও আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমরা
পরবর্তীতে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের যথেষ্ট মানে প্রচেষ্টা থাকবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আসলে কোর্স আপনি করলেন, সব থেকে আমরা যেটা বারবার যে ব্যাপারটা বলি যে আসলে এটাকে অনুশীলনের মধ্যে নিয়ে প্র্যাকটিস করা এবং কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাদেরকে মেসেজে জানানো, এবং আপনি ওই প্র্যাকটিসটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন, অথবা গুগল ড্রাইভে আপনি এটাকে আপলোড করে যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন। এবং আমরা হয়তো সাপোর্টের জন্য আমরা আপনার যে টিম ভিউয়ার এবং এনিডেক্স যে সফটওয়্যার আছে সেই এনিডেক্স সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনাদের পিসিতে যেও আপনার যদি বড় কোনো প্রবলেম হয় প্র্যাকটিসে, সেক্ষেত্রে আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করব যে আপনার সেই সাপোর্টটা দেওয়ার জন্য। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা ইন্টারফেস, মানে পাওয়ার পয়েন্ট আসলে দেখতে কেমন। তো আমাদের প্রথমেই যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে আসলে পাওয়ার পয়েন্টটা আমরা কি কাজে প্রয়োজন হবে, এটা আসলে প্রেজেন্টেশনের জন্য। সেটা আপনি এই যে করোনা কালীন সময় দীর্ঘদিন স্কুল কলেজগুলো চলেছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষকদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে তার বক্তব্য বা কন্টেন্টটা লিখে সুন্দর করে সাজিয়ে সেটা প্রেজেন্টেশন করতো, এবং সেটা কমার্শিয়াল কর্পোরেট কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে একজন এমপ্লয়ি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটা প্রেজেন্টেশন করেন বা তার কাস্টমারদের কাছে এটা প্রেজেন্টেশন করেন। তো এই মূলত হচ্ছে পাওয়ার পয়েন্টটা হলো প্রেজেন্টেশনের জন্য। এবং আমরা জাহির সাহেব যেটা বলেছেন প্রথম দিকেই যে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা এই কাজটা অ্যাপ্লাই করার জন্য এই পাওয়ার পয়েন্ট বা আমরা এমএস ওয়ার্ড এ ধরনের এমএস অফিসের যে বিষয়গুলো আছে, যে এলিমেন্টস গুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা পাওয়ার পয়েন্টটা আমরা দেখি। পাওয়ার পয়েন্টে প্রথমেই আমরা এখানে অনেকগুলো মেনু বারে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, এবং কোন অপশনে বা কি কি কাজ সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে প্রথম একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যায়, আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যদি ইনসার্টে আসি, এখানে অনেকগুলো মেনু বারে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল আছে, তারপরে হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন এবং ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলোর কি কাজ এবং সেটা আমরা ভেঙে ভেঙে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা যদি ইনসার্টে আসি, আমরা এরকম একটা নিউ স্লাইড, আমরা ইনসার্টে এখানে আসার পরে এখানে আমরা নিউ স্লাইড দেখতে পাচ্ছি। নিউ স্লাইডের অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, যেটা কি টাইটেল বা কন্টেন্ট থাকবে কিনা, আমরা যে কোনো একটা আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে নিয়েছি, আমরা যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা ডিফল্ট করে দেয়া আছে, যে এখানে একটা ডিফল্ট দেয়া আছে, আমরা টেক্সটটা লিখবো বা কোনো কিছু লিখবো, বা এখানে হচ্ছে যে আমরা এখানে পিকচার অ্যাড করতে পারি, এখানে আমরা টেবিল অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি এটার সঙ্গে। তাহলে আমরা এখানে ডিফল্ট যেটা দেয়া আছে সেটা আমরা ডিলিট করে দিই। জাস্ট একটা ক্লিক করেই যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা মাউসের লেফট বাটনে যেটা থেকে আমরা সিলেকশন করি আর কি, আমরা সেটা লেফট বাটনে ক্লিক করে তারপরে আমরা ডিলিটে ক্লিক করলে এটা আমরা ডিলিট হয়ে যাবে। আমরা এখানে টেক্সট লেখার জন্য আমরা ইনসার্ট মেনুতে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে টেক্সট বক্স। এখানে আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে আমরা লিখতে পারবো। আমরা লিখছি টেক্সট বক্সে, এখানে টেক্সট বক্স থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়েছি এবং সেখানে আমরা একটা শব্দ লিখলাম, এবং আমরা এখানে দেখি যে ইনসার্টের মধ্যে প্রথমে আমরা পিকচার, আমরা এখানে টেক্সট ইনসার্ট করব, সবার আগেই তো আমরা লিখি, এই জন্য আমরা টেক্সটটাকে এখানে আনার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে টেক্সট নিয়ে আসলাম। তো এখন এই টেক্সটটাকে আমরা কি করব, আমরা একটু হোম বাটনে যাব, হোম বাটন থেকে এটাকে আমরা যদি একটু কালার করতে যাই, তাহলে এখানে আমরা এখানে বিভিন্ন কালার আছে, এখানে ডিফল্ট কালার, এখানে ডিফল্ট করা থাকে কিছু কালার। আবার যদি এটাকে আমরা কাস্টমাইজেশন করতে যাই তাহলে এখানে মোর কালার অপশন আছে, মোর কালার থেকে আমরা এটা কাস্টমাইজেশন করতে পারি। এবং আমরা একটা পিকচার এখান থেকে ইনসার্ট থেকে আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি,
এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি প্রথমটা। এখান থেকে আমাদের যদি কোনো টেবিল প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে টেবিল নিতে পারবো, এবং টেবিলের কয়টা কলাম থাকবে সেটা ডিটেইলস এখান থেকে আমাদের যেটা প্রয়োজন এবং সেটা আমরা নিতে পারবো এখান থেকে। তো আমরা প্রথমেই আমরা একটা পিকচার আমরা ইনসার্ট করার চেষ্টা করছি। আমরা দেখি যে আমার ডেস্কটপে কোনো পিকচার আছে কিনা। তাহলে খুব ভালো হয়, ডেস্কটপ থেকে যদি একটা পিকচার নিয়ে আসি। অর্থাৎ আমরা কি করলাম, এখান থেকে আমরা ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে পিকচার আরে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমরা এখন আমাদের ডেস্টিনেশন কোথায়, আমরা কোন জায়গা থেকে আমরা পিকচারটা সিলেক্ট করব, ডেস্কটপ থেকে আমরা পিকচারটা সিলেক্ট করব। তাহলে আমরা ডেস্কটপে সিলেক্ট করলাম এবং ডেস্কটপে আমরা অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আমরা একটা আর্কিটেকচারাল ভিউ একটা বিল্ডিং এর, এবং সেটা আমরা নিয়ে আসলাম আমাদের পাওয়ার পয়েন্টে। এখন এটাকে আমরা এই কর্নার থেকে যদি আমরা সাধারণত এই কর্নার থেকে যদি আমরা এটাকে স্ক্রল করে বা এটাকে যদি আমরা মুভ করাই, তাহলে এটা সমানভাবে দৈর্ঘ্য প্রস্থ সমানভাবেই এটা মুভ হবে এবং ছোট হবে। আমরা এটাকে ছোট করতে পারি এবং আবার এটাকে বড় করতে পারি। তো আমরা একটা পিকচার কিভাবে ইনসার্ট করলাম আমরা সেটা দেখতে পেলাম। আমরা একটা লেখা কি করে ইনসার্ট করলাম আমরা সেটা এখান থেকে দেখতে পেলাম। এরপরে হচ্ছে যে এখানে আর কি কি অপশন আছে, আমরা প্রতিটা অপশনে একটু ক্লিক করে যাই। এখান থেকে অনলাইন পিকচার, তার মানে আমরা যদি অনলাইন থেকে আমরা জানি যে মাইক্রোসফটের যে সার্চ ইঞ্জিন, যেমন অ্যালফাবেট কোম্পানির সার্চ ইঞ্জিন কে গুগল, তাই তো, ওয়ার্ল্ডের লার্জেস্ট সার্চ ইঞ্জিন আমরা বলে থাকি। তাহলে কি হচ্ছে যে মাইক্রোসফটের যে সার্চ ইঞ্জিন সেটাকে আমরা বিং বলে থাকি। তাহলে এখান থেকে আপনি বিং থেকে বা আপনার যদি ড্রাইভে কোনো কিছু থাকে সেখানে ড্রাইভ থেকে আপনি ব্রাউজ করেও অনলাইন থেকেও আপনি এই পিকচার নিয়ে আসতে পারবেন। এখানে লিখে দিলেই পিকচারটা চলে আসবে। তাহলে আমরা অনলাইনে যাচ্ছি না। এরপরে হচ্ছে যে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আমরা অনেক সময় স্ক্রিনশট নেই না, স্ক্রিনশট আমরা কিভাবে নেই, আমরা যদি বিভিন্নভাবে স্ক্রিনশট নেওয়া যায়। আমাদের কিন্তু স্ক্রিনশট নেয়ার একটা বাটনই আছে আমাদের কিবোর্ডে, কিন্তু আমরা সাধারণত যেটা সাধারণত ইজি হয়, এখানে আমাদের একটা সার্চ ট্যাব আছে আমরা জানি, সেখানে যদি আমরা এস লিখে দেই, এস লিখে দিলে একটা স্নিপিং টুলস চলে আসলো। এই স্নিপিং টুলস এর যদি আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এইভাবে টান দিয়ে যতটুকু আমরা স্ক্রিনশট নিব ততটুকু আমরা নিতে পারি। এটা হয়তো জেপিজি ফাইলে সেভ হবে। তাহলে এভাবে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে পিকচার, আমরা যদি সরাসরি স্ক্রিনশট নিতে যাই তাহলে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা পিকচারটাকে আনতে পারবো। তারপরে হচ্ছে যে ফটো অ্যালবাম, আমাদের যদি কোনো ফটো অ্যালবাম করা থাকে আমাদের কম্পিউটারে, তাহলে এবং এখান থেকে ডেস্টিনেশন খুঁজে আমাদের সেই ফাইলে যে সেখান থেকে আমরা পিকচারটা আনতে পারবো। তারপরে আমরা ইনসার্টের আমরা কি কি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আনতে পারি তার আগে একটা বিষয় বলে নেওয়া ভালো, যে আমরা যদি এই আমরা যে ফিচারটা দেখতে পাচ্ছি এবং আমাদের যদি দুটো পেজ, প্রথম পেজ আমাদের যদি দ্বিতীয় পেজ প্রয়োজন হয়, তাহলে এটা জাস্ট আমরা একটা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আপনারা একটু দেখে পান কিনা দেখেন, আমি যখন কোনো কিছুতে ক্লিক করছি সেটা কিন্তু রেড মার্কিং হচ্ছে, তার মানে কি এটা সিলেক্ট হচ্ছে। এখন আমি প্রথম পেজে আমি যদি এটাকে সিলেক্ট করে আমি যদি ইন্টার দেই তাহলে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। এভাবে আনতে পারি, অথবা এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি এই প্রথম পেজের পরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ সাইড আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ডুপ্লিকেট স্লাইড, নিউ স্লাইড দেখতে পাচ্ছি। আমরা নিউ আরেকটা স্লাইড আনবো, এই যে একটা নিউ স্লাইড চলে আসলো। আবার আমরা প্রথমটা ক্লিক করছি, প্রথমটা ক্লিক করে যদি ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করি তাহলে দেখা যায় ডুপ্লিকেট স্লাইড হচ্ছে, প্রথম স্লাইডে যা কিছু লেখা আছে ঠিক তেমনি একটা স্লাইড চলে আসবে, অর্থাৎ প্রথমটারই ডুপ্লিকেট হবে। পরে আমাদের দ্বিতীয় স্লাইড যদি প্রয়োজন না হয় তাহলে আমরা ছবিটা ডিলিট করে ফেলবো, কারণ আমাদের ছবিটা তো প্রথম স্লাইডে আছে আমাদের। এবং আমরা রাইট বাটনে একটু ক্লিক করে দেখি আর কি কি আছে। আমরা যদি কোনো স্লাইড ডিলিট করতে চাই, আমরা এই দ্বিতীয় স্লাইডটা আমরা ডিলিট করব। এখানে ক্লিক করলাম, এখানে সিলেক্টেড হলো, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে ডিলিট স্লাইড করলাম। তারপরে আমরা আরো দেখি যে কি আছে, যে অ্যাড সেকশন আমরা অ্যাড করতে পারি। তারপরে আমরা লেআউট দেখে আমরা আসলে কোন টু কন্টেন্টের ভাগ করা আছে এরকম কোনো লেআউট আমরা দিতে পারি কিনা। তাহলে এটা ঠিক আছে। আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক লেআউটটা নেওয়াটাই ভালো, যেটা একেবারে ডিফল্ট করা থাকবে, অর্থাৎ ডিফল্ট যেটা থাকবে সেই ডিফল্ট একেবারে ব্ল্যাঙ্কটা আমরা নিব, তাহলে আমরা আমাদের মতো করে সবকিছু চেঞ্জ করতে পারবো।
তাহলে এটা আমরা মোটামুটি একটা পেজ থেকে আরেকটা পেজ আমরা কিভাবে নিব, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড, আমরা স্লাইডের এক পেজ, 2 পেজ, 3 পেজ এভাবে কিভাবে নিব আমরা সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম। এবং শেপ, আমরা অনেক সময় আঁকাকি করার জন্য শেপের প্রয়োজন হয়। সাধারণত পাওয়ার পয়েন্টে আমরা যে ডিজাইন গুলো করি, খুব নান্দনিক ডিজাইন, আপনারা হয়তো দেখলে হয়তো মনে হবে যে এটা হয়তো ইলাস্ট্রেশন ব্যবহার করছেন বা ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করে, অথবা ইনডিজাইন ব্যবহার করে, অথবা অন্য আরো যে ধরনের আঁকাআঁকি করার বা গ্রাফিক্সের যত ধরনের সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ব্যবহার করে করেছেন না, কিন্তু দেখা যায় যে খুব ভালো ভালো ডিজাইন করা যায় পাওয়ার পয়েন্টে। এবং পাওয়ার পয়েন্ট বলা যায় যে আসলে গ্রাফিক্স শেখার জন্য ফান্ডামেন্টাল হিসেবে পাওয়ার পয়েন্টে শিখতে পারলে সে হয়তো গ্রাফিক্সটা আরো ভালো করে বুঝতে পারে। এই জন্য পাওয়ার পয়েন্টটা হচ্ছে আসলে এটার বলা যায় যে একটা ফান্ডামেন্টাল। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে বিভিন্ন লাইন নিতে পারি। এখানে লাইন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গুলার বক্স আমরা নিচ্ছি, আমরা রেক্টাঙ্গুলার একটা বক্স নিয়েছি আমরা, এটাকে আমরা যদি শেপ বলে থাকি। এবং এই যে এটা নিয়েছি আমরা, এখানে হয়তো এই কালারটাকে ডিফল্ট করা আছে, যে কোনো কালারটা চলে আসছে। আমরা এখন কালারটা, এই শেপের কালারটা আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, আমরা শেপের উপরে ডাবল ক্লিক করব। যদি এখানে আমাদের শেপটার উপরে আমরা সিলেক্ট করব, ডাবল ক্লিক করে এখানে শেপ ফিল, এখান থেকে আমরা আমাদের কালারটা চেঞ্জ করতে পারবো। শেপ ফিল থেকে এখান থেকে আমরা ব্লু কালার চলে আসলো শেপ ফিল থেকে, এবং শেপ আউটলাইন। এখানে শেপ আউটলাইন বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ শেপের এই চারপাশের যে আউটলাইনটা, এবং সেটাকে যদি প্রয়োজন হয় যে আমার একটু গাঢ় করতে হবে, তাহলে এখান থেকে আমরা একটু গাঢ় করতে পারি, তাই তো হবে। এবং শেপ আউটলাইনের একটা কালার আছে, আমরা যদি চাই যে এটাকে রেড কালার দিব, তাহলে আমরা এটাকে রেড কালার দিতে পারি। তো যাই হোক, এটা ডিজাইনের খাতিরে বা একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কন্টেন্ট যেটা ডিমান্ড করবে আমরা সেভাবেই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করব, যাতে প্রেজেন্টেশনটা ডাইনামিক হয় বা প্রেজেন্টেশনটা অনেক নান্দনিক হয়, যেটাকে বা অনেকটা সুন্দর দেখা যায়। বা কর্পোরেট কোম্পানিগুলো যেভাবে প্রেজেন্টেশন করে, এবং আমরা জানি যে ফ্রিল্যান্সিং এর অনেক কাজ আছে পাওয়ার পয়েন্টের আর এই প্রেজেন্টেশন তৈরি করে দেওয়ার জন্য ইউরোপিয়ার অনেক বায়ার দেয়। এবং তাদের সেই কাজগুলো যদি আমরা দেখি যে বাংলাদেশ থেকে যারা কাজ করেন, এবং সেই প্রেজেন্টেশন গুলো কতটা সুন্দর হয়। এবং এই পাওয়ার পয়েন্টের ক্লাসের জন্য, পূর্ণাঙ্গ একটা ক্লাসের জন্য 10-12টা ক্লাসের প্রয়োজন হয়, কিন্তু তারপরেও আমাদের যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে আমরা সবটুকুই এখানে টাচ করার চেষ্টা করব, সবটুকুই আমরা বলার চেষ্টা করব। এবং এখানে আমরা এই যে কালার কোডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই ফিলে যাই, একটু সেই ফিলে যে এখান থেকে একটা পেন দেখতে পাচ্ছি। এই পেনটা কেন, পেনটা আমরা এই ব্লু কালারটা আমরা চেঞ্জ করতে চাই, এবং এখান থেকে আমরা কপি করতে চাই যে এই পিকচারে যে কালারটা আছে, এই কালারে যদি আমরা একটা ক্লিক করি এখান থেকে পেন নিয়ে, তাহলে আমাদের এই কালারটা এই পিকচারের কালারের মতো হয়ে যাবে। আমরা দেখতে পেলাম কিনা যে আমাদের ব্লু কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আমরা আবারও একটু যাই সেই ফিলে, এখান থেকে আমরা যদি আবার এখান থেকে পেনটা নেই, যেটা আই ড্রপার বলা হয়, এখানে বলা হচ্ছে যে এটা আই ড্রপার। আমরা এই আই ড্রপার নিয়েছি, আই ড্রপার নিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম, আমাদের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা, অর্থাৎ যে কালারের উপরে আমরা ক্লিক করব ওই কালারটাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বা শেপের কালার হিসাবে এই কালারটা চলে আসবে। তাহলে আমরা এখানে অটো যে ডিফল্ট করা যে কালার আছে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা কালারটা চাই না, তাহলে এই নো ফিলে ক্লিক করলে কালারটা চলে যাবে। এবং আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি কালার, এখানে মোর ফিল কালারে ক্লিক করলে এখান থেকে কি করা যাবে, এখান থেকে কাস্টমাইজ করা যাবে, এই যে কাস্টমস করা যাবে, আমরা আমাদের মতো করে কালার চয়েস করে এখান থেকে ওকে ক্লিক করলে সেটা সেই কালার হয়ে যাবে। এবং এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো, যে আমরা চাই যে এই শেপের ভেতরে বা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পিকচার দিব, এবং সেই পিকচারটা কোথা থেকে আসবে, কম্পিউটার থেকে আমরা পিকচারটা নিয়ে আসবো। আমরা কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আসার চেষ্টা করছি। আমরা কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আমরা এই পিকচারটা একটু নিয়ে আসার চেষ্টা করছি, অথবা আমরা লিওনেল মেসিদের সেই পিকচারটা আমরা একটু নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে, এবং আমরা কিন্তু এই শেপটা ধরে মুভ করলে, বা আমরা যদি শেপটা একটু বড় করতে হয়, ছোট করতে হয়, তাহলে কিন্তু আমরা একটু আগেই বলেছি যে এটা আমরা মুভ করতে পারবো, বড় অথবা ছোট করতে পারবো। তাহলে কি হচ্ছে যে এই শেপের ব্যাকগ্রাউন্ডে এই লিওনেল মেসিদের সেই বিজয়ের চ্যাম্পিয়ন সেই মুহূর্তটা
কে আমরা পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সেট করে দিতে পারলাম। এবং আমরা আবারও দেখি একটু এই মেনুতে আর কি আছে। গ্রাডিয়েন্ট বলতে সাধারণত আমরা যে বুঝি যে অনেকগুলো কালারের একটা কম্বিনেশন। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে অনেকগুলো কালারের যদি একটা কম্বিনেশন নিতে চাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ভেতরটা একটু গাঢ় এবং সাইড থেকে একটু হালকা কালার, তাহলে আমরা এই কালার গ্রাডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং গ্রাডিয়েন্টের যদি মোর গ্রাডিয়েন্ট সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো যে আসলে এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সিলেকশনে আছে গ্রাডিয়েন্ট ফিল, অর্থাৎ গ্রাডিয়েন্ট এই যে বিভিন্ন কালারের কম্বিনেশন করা হচ্ছে। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে তিনটা পয়েন্টার দেওয়া আছে, পয়েন্টার 1, পয়েন্টার 2, পয়েন্টার 3। আমাদের তিনটা পয়েন্টারের তিনটা কালার এবং সেই কালারের কম্বিনেশন হচ্ছে এটা। আমরা যদি এখন পয়েন্টার 3 যেটা 1 2 3টা যদি আমরা ক্লিক করে এখান থেকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখা যায় যে আসলে এই পয়েন্টার 1 এর কালারটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের এখানের কম্বিনেশনটা একটু চেঞ্জ হয়ে গেল কালারের। আমরা যদি ভেতরের এই পয়েন্টারটায় ক্লিক করি, এই গ্রাডিয়েন্ট ফিলের যে পয়েন্টার তিনটা, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি আরো একটু ভেরিয়েশন আনতে চাই, তাহলে এই যে আরেকটা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। এবং এখান থেকেও যদি আমরা ক্লিক করে আরেকটা ভেরিয়েশন এখান থেকে অ্যাড করতে যাই, তাহলে কি আরেকটা ভেরিয়েশন এখান থেকে তৈরি হয়ে গেছে। এবং এই পয়েন্টার কিন্তু আমরা একাধিকটা নিতে পারবো। আমরা এই প্লাস এবং মাইনাস এখানে থেকে ডিলিট, অর্থাৎ এই তিনটা পয়েন্টার থেকে আমরা একটা পয়েন্টার ডিলিট করে ফেলতে পারবো বা সবগুলো ডিলিট করে ফেলতে পারবো, অথবা আমরা এই প্লাসে ক্লিক করলে আর একটা পয়েন্টার নিয়ে আসতে পারবো। তাহলে আমরা একটু পজিশনটা টেনে একটু পজিশনটা চেঞ্জ করে দিয়ে একটু মিডল পজিশনে নিয়ে আসি, তাহলে আমরা এই যে নতুন পয়েন্টারটা আমরা নিয়ে আসলাম, এই পয়েন্টারে ক্লিক করে আমরা যদি আরেকবার একটু কালার চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে এইখানে আবার একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এটাকে আমরা চাই না যে এটাকে আমাদের ভালো লাগছে না, আমাদের তিনটা কম্বিনেশনই চলবে, তাহলে কি এই কম্বিনেশনটা আমরা এখান থেকে ডিলিটে রিমুভে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে আমাদের আবার এই তিনটা কম্বিনেশন চলে আসলো। এখন আমরা এটাকে ভালোভাবে মানে পজিশন অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিলাম। তাহলে এই কালার ফিলের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা আর একটু কথা বলি যে নো ফিল ক্লিক করলে আমাদের এখানে কোনো কালারটা শেপের কোনো কালার ফিল থাকবে না। সলিড ফিল বললে আমরা যেটা বুঝি যে এক কালারের একটা কম্বিনেশন তৈরি হবে। আমরা এখান থেকে একটা কালার দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে যখন ক্লিক করব তখন এই একটা কালারই পাচ্ছি, কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবং এই ট্রান্সপারেন্সিটা যত বাড়ানো হবে তত কিন্তু এটা হালকা হবে। আমাদের অনেক সময় দরকার হয় না ডিজাইনের ক্ষেত্রে যে কালারটা খুব হালকা একটা শেড দরকার। যেমন আমরা এই পিকচারটার ক্ষেত্রে দেখছি যে এটা গিটারের মতো একটা বাড়ি বা একটা আর্কিটেকচারাল ডিজাইন একটা বিল্ডিং এর, এবং সেই ডিজাইনের ক্ষেত্রে কখন এখানে হালকা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে, কখন এখানে গাঢ় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে, এবং এটা ডিজাইনারের উপর ডিপেন্ড করবে আসলে ডিজাইনার এটাই আসলে কি কম্বিনেশন গুলো আনতে চাচ্ছেন। তাহলে সলিড ফিল হচ্ছে একটা কালার ফিলিং, এবং এই ট্রান্সপারেন্স। হ্যাঁ বলেন। প্রায় 11টা বেজে যাচ্ছে, তো আজকে আমরা কি এখানে রাখবো? হ্যাঁ, তাহলে আমি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই যতটুকু বলা হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে এই 2-1 মিনিটের মধ্যে তাহলে আমি শেষ করে দিচ্ছি। এই কালার কম্বিনেশনটা বলেই তাহলে আমি শেষ করছি। আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে যে গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিলের কথা বলছিলাম যে আমরা ট্রান্সপারেন্সিটা বাড়ালে এটা একটু হালকা হবে এবং কমালে আবার একটু গাঢ় হবে ট্রান্সপারেন্সিটা। এটা ডিপেন্ড করবে আমাদের আসলে ডিজাইনের ক্ষেত্রে কোন কালারটা কতটুকু দিতে হবে সেটার উপর নির্ভর করবে। এবং গ্রেডিয়েন্ট নিয়ে আমরা তো ইতিমধ্যেই কথা বললাম। গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও যদি আমরা ট্রান্সপারেন্সিটা কমানো হয় বাড়ানো হয় তাহলে একটু হালকা হবে, কমালে আবার সেই আগের মতোই থাকবে। এবং এখান থেকে আমরা ব্রাইটনেসও কমাতে পারবো এবং বাড়াতে পারবো এটার ব্রাইটনেসটা। এবং এখানে কিন্তু টাইপটা কেমন যে প্রিসেট গ্রেডিয়েন্টস, অর্থাৎ এখান থেকে আমরা এই মুভমেন্ট গুলো এখান থেকে আমাদের ডিফল্ট করে দেওয়া আছে এবং সেগুলো আমরা দিয়ে দেখবো। এবং টাইপটা কেমন হবে, এটা কি রেডিয়াল হবে বা রেক্টেঙ্গুলার হবে, তাহলে সেখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এবং ডিরেকশনটা কেমন হবে,
এটা কি আসলে এই গ্রাডিয়েন্টটা কি একটা অবজেক্টের বা একটা শেপের ভেতরে থাকবে, না সাইড ডান পাশে লাইটটা আসবে বা না বাম পাশে লাইটটা আসবে? তাহলে আমরা এখান থেকে ডিরেকশনটা দিতে পারবো এবং টাইপটা চেঞ্জ করতে পারবো। তাহলে আপনারা কি করবেন যে এই পয়েন্টস গুলোকে একটু ক্লিক করে করে দেখা যে আসলে কোন কোন অপশনের কি কাজ এবং কি ভেরিয়েশনটা হচ্ছে, এবং সেটা থেকেই আমরা কিন্তু এটা বুঝতে পারবো। তারপরে হচ্ছে পিকচার, আমরা তো দেখলাম যে কি করে আমরা পিকচার ফিল করব, এবং পিকচারের ক্ষেত্রেও ট্রান্সপারেন্সি কমালে বাড়ালে পিকচারে আমরা যদি দেখি এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ট্রান্সপারেন্সি একটু কমাই বাড়াই তাহলে কিন্তু এখানে কিছু একটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি এই শেপটার কালারটা হলে এই এই ট্রান্সপারেন্সিটা আর একটু ভালো করে বোঝা যাবে। এবং প্যাটার্ন ফিল বলতে অনেকটা ডিজাইন করে দেওয়া আছে, যেমন আমরা সেই গ্রাফ ম্যাথ করতাম না স্কুলে কলেজে, সেই গ্রাফ ম্যাথের মতো। তারপরে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল, এবং আমরা যদি স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে চাই তাহলে আমরা এই আজকে কালার কম্বিনেশনটা নিয়ে আমরা তাহলে আজকে যে যতটুকু শিখলাম যে আমরা একটা লেখা বা টেক্সট কি করে ইনসার্ট করলাম, এবং আমরা এই স্লাইড একটার পরে একটা স্লাইড কিভাবে নিয়ে আসবো বা স্লাইড প্রয়োজন হলে ডিলিট করব, তারপরে হচ্ছে যে আমরা একটা পিকচার কি করে ইনসার্ট করব, এবং একটা শেপ আমরা কি করে নিব একটা শেপ, এবং এই শেপের আর কালারটা কি করে আমরা কম্বিনেশন করব, এবং আমাদের সলিড ফিল, গ্রাডিয়েন্ট ফিল, পিকচার আমরা কি করে অ্যাড করব, এবং এই যে প্যাটার্ন ফিল আমরা কিভাবে করব, এবং আমরা টেক্সটটা কি করে আমরা কালার করব টেক্সটটা, বা এই শেপের। আর এখান থেকে যে অটো যে স্টাইল দেয়া আছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেয়া আছে, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এই অটো স্টাইল আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে অটো দেয়া আছে বা ডিফল্ট করে দেয়া আছে, যেটা হয়তো আমাদের কাজের দ্রুততার জন্য, কাজ খুব সহজে করার জন্য এটা আমাদের জন্য সুবিধা বহন করবে, যে খুব দ্রুত আমাদের এখানে কম্বিনেশন করার প্রয়োজন হচ্ছে না, এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে সেখান থেকেই আমরা এখান থেকে কালার কম্বিনেশনটা নিয়ে নিচ্ছি। তাহলে আজকে এতটুকুই, আমরা পরের ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। এখন আমাদের আর যারা উপস্থিত আছেন আমাদের প্রশিক্ষণার্থী, আপনারা যদি এই যতটুকু আলোচনা হয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে, এর উপরে যদি আপনাদের কোনো আলোচনা থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, ধন্যবাদ। মামুন সাহেব খুব চমৎকার সেশন নিয়েছেন। আমাদের কি কোনো কোশ্চেন আছে এই পাওয়ার পয়েন্টের উপরে? যদিও আমরা আগামী ক্লাসে আবার পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমরা একটা প্রজেক্টও তৈরি করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কিছুক্ষণ একটু আলোচনা করে আজকের সেশন আমরা শেষ করব। কারো কি কোনো কোশ্চেন আছে? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। মাইক্রোফোনটা হয়তো মিউট করা আছে, আনমিউট করে বলেন। মেহেদী হাসান, আপনার কোনো কোশ্চেন আছে? বোঝা যায়নি, আবার বলুন। আপনার নেটওয়ার্ক সম্ভবত একটু দুর্বল হচ্ছে, আমরা আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা, না বোঝা যাচ্ছে না আসলে ঠিক। আচ্ছা, এখন বোধহয় একটু ক্লিয়ার হচ্ছে, যদি একটু আবার রিপিট আপনি করেন। কাইন্ডলি একটু মেসেজ লিখে দিলে বেটার হয়, যেহেতু বোঝা যাচ্ছে না। আপনি আমাদের ইনবক্সে লিখে দেন, আমরা সেটা দেখে আমরা উত্তর দেব। এই ফাঁকে আমরা একটু কথা বলি। আমরা আজকের সেশন শেষ। আমরা এখন হচ্ছে এখানে আমরা যারা হচ্ছে আহ, আজকে এখানে কি সবাই রেজিস্টার্ড স্টুডেন্ট নাকি নন রেজিস্টার্ড আমরা একটু দেখি। আমরা একটু মাইক্রোফোন আনমিউট করে ফেলি, আনমিউট করে ফেলে আমরা একটু কথা বলি। সবাই আনমিউট করে দিই। আমাদের এখন শেষ, আপনি একটু কথা বলে আমরা আজকের সেশন শেষ করব। জি, আমাদের মধ্যে এখানে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন
অথবা করেননি, এরকম যারা আছেন তারা আগামী ক্লাসে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আপনারা আমাদের সেশনে যুক্ত হতে পারবেন। আর মেহেদী খান, আপনি কি বলবেন আপনার প্রশ্নটা কি ছিল? স্যার আপনার সার্টিফিকেটটা কি কখন? আপনার কথা এখনো বোঝা যাচ্ছে না, আপনি কাইন্ডলি আমাদের এখানে চ্যাট বক্সে মেসেজ লিখে দেন। এই যে এখানে মেসেজ লেখার ব্যবস্থা আছে, আপনি সেখানে মেসেজ লিখে দেন, আমরা সেটা থেকে উত্তর দিব। Okay. গুগল মিটের নিচে ডান দিকে নিচের দিকে দেখেন মেসেজ বক্স দেয়া আছে। অথবা যদি মোবাইলে ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইলের যে 3টি ডট আছে, হ্যাঁ, সেই 3টি ডটে ক্লিক করলে ইন কল মেসেজ পাবেন, সেখানে আপনি লিখে দেন। আর যদি ডেস্কটপ হয় তাহলে স্ক্রিনে আপনি এমনিতেই দেখতে পাবেন আপনার ওখানে মেসেজ অপশন আছে। সম্ভবত উনি সার্টিফিকেটের বিষয়ে বলেছেন, সম্ভবত আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের ক্লাসের শেষ সময়টা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমরা এখন অনেক লম্বা 2 ঘন্টা ধরে আমরা ক্লাসে বসে আছি। আমাদের এখন এই কোর্সের আজকের সেশন শেষ করতে হবে। আমাদের সার্টিফিকেট কবে পেতে পারি? আপনাদের সার্টিফিকেট কোর্স শেষ হওয়ার পরে আপনারা পাবেন। এখনো তো কোর্স শেষ হয়নি, কোর্স শেষ হওয়ার পরে পাবেন এবং সেক্ষেত্রে আপনাদের টেস্ট নেওয়া হবে। যারা একেবারেই কিছুই পারবেন না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্রিল্যান্সিং এ দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি অনলাইনে কাজ করবেন, সত্যি কথা বলতে সেখানে সার্টিফিকেটের কোনো গুরুত্ব নাই। আপনি ভালো কাজ পারবেন, আপনি কাজ পাবেন। আপনি কাজ পারবেন না, আপনি কাজ পাবেন না। ওরা আপনার সার্টিফিকেট দেখতে চাইবে না। তবে আমরা আপনাদেরকে সার্টিফিকেট দিব কোর্স শেষ হওয়ার পরে। আজকে আমাদের সেশন আমরা এখন শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে হ্যান্ড রেজ করবেন, অথবা আমরা আজকে আমাদের সেশন এখানে শেষ করব। এই আপনাদের এখানে গুগল মিটের লিংকের রেজিস্ট্রেশনের লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আপনারা সেখানেও লিংকটি পেয়ে যাবেন। তো আজকে আমরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের আগামী সপ্তাহের ক্লাসটা হবে আগামী সোমবার রাত 9টায়, এবং এরপর থেকে আমাদের প্রতি ক্লাসই হবে প্রতি সপ্তাহের সোমবারে। মানে এই কোর্সের প্রত্যেকটা ক্লাসই আগামী সোমবারে হবে, অর্থাৎ সপ্তাহে একটি করে ক্লাস হবে।